আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বরাবরের মতোই। তবে আমাদের আজকের ক্লাসটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঠিক রাত 8:30টায়। তবে তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের গুরুত্ব সর্বাধিক, যে কারণে আমাদের সোহান ভাইয়া দীর্ঘ 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টা তোমাদেরকে গণিত পড়িয়েছেন আজকে। সো এই মুহূর্তে যারা আমাদের সাথে গণিত ক্লাসটি করার পর আবার যুক্ত হয়েছে তাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি, এবং তোমাদের এই ডেডিকেশনই তোমাদেরকে আসলে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবার সাথে 2025 বাদ দিয়ে 2026-এ সম্ভবত এটা আমার তোমাদের সাথে প্রথম লাইভ ক্লাস, সুতরাং আরও বেশি ভালো লাগছে তোমাদের সবাইকে দেখতে পেয়ে। এবং যারা আমাদের সাথে ফ্রিতে বা আমাদের সাথে এই মুহূর্তে আমাদের আওতাধীন নেই, আমি আসলে ফ্রি বলতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে মনে হয় যে তোমরা আমাদের আওতাধীন নেই, আর যারা আমাদের সাথে বিভিন্ন কোর্সের মাধ্যমে যুক্ত আছো তারা আমাদের আওতাধীন আছো। সো যারা আওতাধীন নেই, যাদেরকে আমরা পার্সোনালি প্রতিদিন হয়তো বা ফলো করতে পারি না, তারা আমাদের সাথে আজকে এই ফ্রি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি বিশ্বাস করি যারা এই রাত 9টা 15 কিংবা 16তে আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা প্রত্যেকেই আসলে তাদের নিজের জীবনের জন্য বা দেশের মানুষের জন্য কিংবা তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আসলে তারা যথেষ্ট যোগ্য দাবিদার, যে কারণে তারা এই শীতের রাতে যুক্ত হতে পেরেছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু তোমাদের থেকে অনুরোধ করব, তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, এটা বলবা না যে আমার কোনো বন্ধু বান্ধব নেই, একজন হলেও তোমার বন্ধু আছে, সেই বন্ধুকে তুমি জানিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এবং এই ক্লাসটা আমি এই ক্লাসটার নাম অবশ্য প্রথমে দিতে চেয়েছিলাম যে এম কন কিউ ক্লাস। হ্যাঁ, এম কন কিউ ক্লাস মানে এমসিকিউ এবং কনসেপ্ট ক্লাস। খুব দ্রুতই তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সামনে উপস্থাপন করব, ঠিক 30তম দিনের আগ মুহূর্তে। তো এটার অপেক্ষায় তোমরা অবশ্যই থাকবে। তবে তার আগে আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকে আমরা যে ক্লাসটা করব, এই ক্লাসটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে বা এই ক্লাসের মধ্যে আমরা যেই টপিকগুলো পড়ব, সেই টপিকগুলো অবশ্যই তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো। আজকে তুমি আমার সাথে যাচাই করবে। তবে আমি একদম প্রাইমারি অংশে, প্রথম অংশে যেই কথাগুলো বলবো বা যেই ছকটা তোমার জন্য আমি তৈরি করেছি, এই ছকটা থেকে অন্তত পক্ষে বিএসসিতে তোমার 13টা বা 14টার মতো বায়োলজি প্রশ্ন আসবে। সেই 13টা বা 14টা বায়োলজি প্রশ্নের অন্তত পক্ষে সর্বনিম্ন হলেও 8টা প্রশ্ন থাকবে। এবং যদি সাধারণ বিজ্ঞান অর্থাৎ বিএসসিদের জন্য বলি, সেক্ষেত্রে 10টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন অনায়াসে থাকবে বিগত বছরের আলোকে। ঠিক আছে, সো এই মোটামুটি আজকের ক্লাসের প্রথম অংশের রিক্যাপ, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমি বলার আগেই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো এবং তাদেরকে জানিয়ে দিয়েছো যে ক্লাসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, সবাইকে আরও একবার সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে, সবাইকে স্বাগতম এবং একই সাথে শুভকামনা এবং দোয়া জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, একটু ছোট্ট প্রশ্ন, ডিপ্লোমা থেকে বায়োলজি সাবজেক্ট থেকে কোন প্রশ্ন আসবে? তোমার প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে ডিপ্লোমাতে বায়োলজি সাবজেক্ট থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। সো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সে বিষয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই অংশ থেকে অন্তত পক্ষে আমাদের 4 থেকে 5 তো নিশ্চিতভাবে থাকবেই। তবে আমি আশা করছি অন্তত পক্ষে 6 নম্বর তোমরা এই টপিকগুলো থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো। এই আশা এবং এই দোয়া রেখে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমে তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা, সেটা যারা যারা, আমি 2টা ঘোষণা দিব। এক নাম্বার যারা আমাদের সাথে কোর্সে যুক্ত আছো, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কাছে খুবই বিনীত অনুরোধ, হ্যাঁ, তোমাদের কাছে বিনীত অনুরোধ, সেটা তোমরা প্রতিনিয়ত, ঠিক আছে, তোমরা প্রতিনিয়ত তোমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এক্সামটা একটু দয়া করে দিবে। হ্যাঁ, কারণ এক্সামটা না দিলে আমরা আসলে তোমাকে আইডেন্টিফাই করতে পারি না যে তোমার আসলে প্রোগ্রেস কেমন হয়েছে, কিংবা তোমার আসলে কোনো কমতি হচ্ছে কিনা, তুমি পিছিয়ে পড়ছো কিনা, এই বিষয়গুলো আমাকে আইডেন্টিফাই করতে হলে অবশ্যই অবশ্যই তোমার এক্সামগুলো দিতে হবে এবং
আমি বিশ্বাস করি এই মুহূর্তে যে 322 জন যুক্ত আছো প্রত্যেকে আমার এই কথাটা শুনবে। এবং যারা এখন পর্যন্ত আমাদের কোনো কোর্সে যুক্ত নেই, হ্যাঁ, এখন পর্যন্ত কোনো কোর্সে আমাদের সাথে যুক্ত নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমার স্বপ্নের বাস্তবায়ন করতে আমরা তোমার জন্য একটা বদ্ধ পরিকল্পনা রেখেছি। সো সেই বদ্ধ পরিকল্পনা কাকে বলে বলো তো? যেই পরিকল্পনাটা হচ্ছে মিস হওয়ার কোনো সুযোগ নেই, একান্ত তুমি যদি হচ্ছে কোনো হেলাফেলা বা হচ্ছে অবহেলা না করো, ঠিক আছে? সো এই দুইজন ব্যক্তি বা হচ্ছে দুই ধরনের ব্যক্তি আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত আছো। দুই দলের ব্যক্তির জন্য আমি হচ্ছে একটা ঘোষণা দিয়ে রাখলাম এবং আমি বিশ্বাস করি দুইটা ঘোষণাই তোমাদের পর্যন্ত পৌঁছেছে এবং অবশ্যই তোমরা সেই বিষয়টাকে মাথায় রেখে পরবর্তী দিনগুলো পরিচালনা করবে, ঠিক আছে? ওকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছ এবং আমি প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডে চলে যাব। সবার প্রথমে আমি তোমাকে একটু নজর কাটতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটা টপিক সম্পর্কে তুমি যখন আলোচনা করবে, এইভাবে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে আমাদের যে 30 ডেজ কোর্স থাকবে, সেই 30 ডেজ কোর্সে আমি তোমাদেরকে হচ্ছে এরকম ধরে ধরে টপিকের উপরে আমি নতুন একটা বিষয়ে আমার মানে অনেক দিন ধরে তোমাদের সম্ভবত একটা পোস্ট দিয়েছিলাম আমি, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি হচ্ছে মানে বের করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তো তারই একটা গ্লিমস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে যখন তুমি তো অবশ্যই হচ্ছে এইচএসসি পাশ করেছো সম্প্রতি অথবা 1 বছর আগে 2 বছর আগে। সো এই মুহূর্তে তোমার আসলে প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা না থাকতে পারে, বাট কোন কোন টপিক তোমার বইয়ে আছে, কোন কোন অধ্যায়ে আছে, এই বিষয়টা তোমার কিন্তু ইতিমধ্যে কি আছে, ধারণা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ধারণার উপর বেস করে তোমাকে আমি এমন একটা চিরকুট দিব যেই চিরকুটটাকে বেস করে তুমি অনেক ইজিলি তোমার প্রিপারেশনটাকে সম্পন্ন করতে পারবা। দেখো এখানে বিষয় এবং বিস্তারিত তোমার কাছে 3টা গুরুত্বপূর্ণ জিনিস আমি হচ্ছে উপস্থাপন করব। কি কি? সবার প্রথমে হচ্ছে কি কি পড়বে। এখন এই কি কি পড়বে মানে কি জানো? এই কি কি পড়বে মানে হচ্ছে যেই বিষয়গুলো পড়লে তোমার হচ্ছে একটা সরকারি সিট নিশ্চিত, তো নিশ্চিত তার উপরে ভালো কিছু সরকারি নার্সিং কলেজ তোমার জন্য নিশ্চিত হয়ে থাকবে, সেটা হচ্ছে কি কি পড়বের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি এমন একটা মোমেন্টামে আছো যেই মোমেন্টামে তোমার আসলে সব কিছু পড়ার সুযোগ নাই, বাট কোন বিষয়টা গুরুত্বপূর্ণ এইটা পরে তুমি পরীক্ষার হলে গেলে হয়তো বা ইনশাল্লাহ তোমার জন্য একটা সরকারি নার্সিং সিট অপেক্ষা করছে। তার মানে কি? বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ এমসিকিউ উদাহরণ, অর্থাৎ তোমার একটা পারফেক্ট প্রস্তুতি 3টা জিনিসের মধ্যে আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো আপনি সম্পূর্ণ অধ্যায় থেকে একটা গ্লিমস দেখিয়েছেন। তো যেহেতু ক্লাসটা খুব সংক্ষিপ্ত, তার মানে আমাকে সামগ্রিকভাবে দেখাতে হচ্ছে। বাট যখন আমি তোমাদেরকে 30 ডেজ কোর্স বা হচ্ছে এক্সাম ব্যাচের ক্লাসগুলো নিব, তখন আমি যে কাজটা করব সেখানে তো অধ্যায় ভিত্তিক পাবো। তো সেইখানে আমি তোমাদেরকে এই বিস্তারিত জায়গাগুলোকে আরও সিম্পলিফাই করে দিব, আরও সিলেক্টিভ করে দিব ইনশাল্লাহ। সুতরাং আমি আশা করি তোমরা এই বিষয়টাকে ধারণ করতে পারবে এবং এই অনুযায়ী কাজ করতে পারবে। বেশি এক কথা আগাবো না, আমি তোমার জন্য দেখাচ্ছি যে আমাদের প্রথম যে অংশটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে নাম দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা। অর্থাৎ আমাদের মানব দেহের যে তন্ত্রগুলো আছে সেই তন্ত্রগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তার মধ্যে সবার প্রথমে আমরা আসলে খাবার ব্যতীত পৃথিবীতে আসলে কিছু চলছে না। যদি আমাদের খাবার খেতে না হতো এত কষ্ট আসলে আমরা কেউই করতাম না, ঠিক না? এত কষ্ট করে 2টা টাকা রোজগার করে সেই টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া খাচ্ছি, ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি। সো এই খাবার বা পৌষ্টিকতন্ত্র হচ্ছে সবার আগে। সো পৌষ্টিকতন্ত্র থেকে দেখো পরিপাক নালী সম্পর্কে পড়তে হবে, পরিপাক গ্রন্থি সম্পর্কে সব থেকে গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং এনজাইম, যেই এনজাইমগুলো আমাদের এই পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে এবং পরিপাক প্রক্রিয়া, এটা তোমাকে পড়তে হবে। এবং সর্বশেষ আমার গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমি বলি, যেমন এনজাইমের কাজ, কোন এনজাইম কি কাজ করে, পাকস্থলীর রস সম্পর্কে তোমাকে জানতে হবে এবং এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক রস। এটা বিএসসি যারা আছো তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো। যকৃতের কাজ, যকৃতের বহুবিধ কাজ আছে এবং যে কারণে যকৃতকে আমরা জৈব রসায়নগার বলি, রাইট? তো যকৃতের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গ্রন্থি সম্পর্কে তুমি যত বেশি ধারণা রাখবা, গ্রন্থি সম্পর্কে যত বেশি ভালো জানবা, তত তোমার এমসিকিউ প্রশ্ন কমন পড়ার সুযোগ বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যারা ফুল কোর্সে আছো তারা আমাদের এই সেশনে অর্থাৎ 2025-26 সেশনে যত কোর্স আছে সব কোর্স ফ্রিতে পাবা। তুমি একবার পেমেন্ট করছো, একদম 25-26-এর শেষ দিন পর্যন্ত তোমার জন্য সব কিছু ফ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের এখান থেকে একটা এমসিকিউ উদাহরণ আছে যে চর্বি পরিপাকে প্রধান ভূমিকা রাখে কোনটি। এখন একটা জিনিস দেখো যে এই চর্বি পরিপাকে প্রধান ভূমিকা রাখে কোনটি, এটা কোন টপিকের আওতাভুক্ত? এই যে এনজাইমের কাজ, অর্থাৎ কোন এনজাইমটা এখানে কাজে লাগছে। এখানে দেখো
আমাদের এনজাইমের কাজ যখন তুমি পড়বা তখন তুমি এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বা যে আমাদের পিত্তরসে কোনো কি থাকে না, এনজাইম থাকে না, বরঞ্চ আমাদের এই যকৃতের তৈরি আমাদের পিত্তরসের মধ্যে কি থাকে, পিত্ত লবণ থাকে। সেই পিত্ত লবণ আমাদের চর্বি পরিপাকে সাহায্য করে। তাহলে উত্তরটা কি হবে, পিত্তরস। সো এইভাবে তুমি যখন পড়তে পারবা তখন দেখবা যে একটা টপিকের সাথে আরেকটা টপিক মিলিয়ে তোমার কাছে একদম সহজ হয়ে গিয়েছে। পরীক্ষা তো ওই এমসিকিউতেই, তোমাকে তো এতটা ডিপে গিয়ে বুঝতে হচ্ছে না, তোমার তো ওই এমসিকিউটাই সলভ করতে হচ্ছে, বাট কানেকশনটা তুমি যদি ক্রিয়েট করতে পারো তোমার জন্য সহজ। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। দ্বিতীয়তে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। যেই জিনিসটা না হলে আমরা কখনোই আমাদের দেহটাকে সার্কুলেট করতে পারবো না, বা হচ্ছে আমাদের দেহে কোনো কিছুই চলবে না। ঠিক আছে, যারা যারা এটা ভুল বলছো তারা তো দুঃখজনক উত্তর করেছো, কোনো সমস্যা নাই, ভুল করবা, ভুল থেকেই শিখবা। আচ্ছা দেখো, আমরা যদি আমাদের রক্ত সংবহন তন্ত্র থেকে পড়ার কথা বলি, অবশ্যই হৃৎপিণ্ডের গঠন। তোমাদের খুব সম্প্রতি রাফসান ভাই এত সুন্দর করে তোমাদেরকে হৃৎপিণ্ডের গঠন পড়িয়েছে আমাদের পেইড ব্যাচে, যে আমার মনে হয় এই মুহূর্তে যারা আমাদের পেইড ব্যাচে আছো তাদের আসলে হৃৎপিণ্ডের গঠন নিয়ে আর কোনো কনফিউশন থাকার কোনো প্রকার মানে সম্ভবই না। আচ্ছা এরপরে হচ্ছে রক্তনালী। আমাদের রক্তনালীর মধ্যে কি আছে, ধমনী, আমাদের শিরা, কৌশিক জালিকা, সেই সম্পর্কে জানতে হবে। রক্তের উপাদান, রক্তের উপাদান বলতে আমরা কি বোঝাচ্ছি, রক্তরস, রক্তকণিকা। রক্তচাপ, ব্লাড প্রেশার, আদর্শ রক্তচাপ কোনটি জানতে হবে। রক্ত জমাট বাঁধার জন্য কোন কোন ফ্যাক্টর কাজ করে জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি কি পড়বে। এখন বেশি গুরুত্বপূর্ণের মধ্যে কি আছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি, সেখানে কোন কোন কপাটিকা বা কোন কোন ভালভ আছে, তারপরে ধমনী এবং শিরার পার্থক্য, রক্ত সংবহন, রক্তকণিকা। রক্তকণিকা সম্পর্কে জানতে হবে সব থেকে বেশি, এবং আরও যদি ভালো করে বলতে চাই তাহলে হচ্ছে শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ একটা এমসিকিউ উদাহরণ আছে, দেখো যে রক্ত জমাট বাঁধতে কোনটি অপরিহার্য, অর্থাৎ নিচের কোন আয়নটি আমাদের রক্ত জমাট বাঁধার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? সো আমাকে একটু বলো এটার উত্তরটা কি, এটার উত্তরটা আমাকে একটু জানিয়ে দাও যে রক্ত জমাট বাঁধার জন্য কোনটি অপরিহার্য। আমরা জানি রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর কাজে লাগে, যার মধ্যে একটা আয়ন আছে যেই আয়নটা সব সময় হচ্ছে আমাদের প্রত্যেকটা আমাদের ক্লটিং ফ্যাক্টরকে সাহায্য করে। ঠিক আছে, এবং এ কারণেই তাকে আমরা 4 নাম্বার ফ্যাক্টর হিসেবে পেয়ে থাকি। ঠিক আছে, ভেরি গুড, ক্যালসিয়াম আয়ন। তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদেরকে ভেরি গুড, যারা ভুল উত্তর করেছো তাদের জন্য আমি হচ্ছে অপেক্ষা করব ভালো উত্তর করার জন্য। আচ্ছা এরপরে আসো আমাদের শ্বসনতন্ত্র। দেখো আমি কিন্তু তোমাদের জিনিসটা এমনভাবে সিরিয়ালে সাজিয়েছি যে তুমি রিলেট করতে পারবে। তুমি যখন আমাদের খাবার খাও, খাবার খাওয়ার পরে সেই খাবার রক্ত মানে সংবাহিত হয় কিভাবে, তুমি মুখ থেকে খাবার খাও, বাট সেই খাবারটা সমগ্র শরীরে ছড়িয়ে যায় কিভাবে, রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে। এবারে রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে তোমার সবগুলো কোষে সরানোর পরে সেখানে তো ছড়ায় অবশ্যই অক্সিজেন, বাট সেই অক্সিজেনটা জারিত হওয়ার পরে বা অক্সিজেন দ্বারা খাবারটা জারিত হওয়ার পরে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। তার মানে এখন আমাদের টপিক হচ্ছে শ্বসনতন্ত্র। দেখো কি পড়তে হবে, শ্বসন অঙ্গ। তোমাকে জানতে হবে আমাদের নাসিকা, তারপরে হচ্ছে আমাদের নাসা গলবিল, তারপরে আমাদের ষড়যন্ত্র, অ্যাপিগ্লটিস ইত্যাদি ইত্যাদি সবগুলো আমাদের শ্বসন অঙ্গ সম্পর্কে জানতে হবে। আমাদের গ্যাস বিনিময়, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যকার গ্যাস বিনিময় জানতে হবে। ফুসফুস সম্পর্কে ধারণা রাখতে হবে, আমাদের ফুসফুস কি, ফুসফুসের আবরণকে, তারপরে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য দায়ী কোন পেশিগুলো, এগুলো জানতে হবে। এরপরে দেখো বেশি গুরুত্বপূর্ণ অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের বা ফুসফুসের কার্যকরী একক। এরপরে অক্সিজেন পরিবহন কিভাবে হয়, অক্সিহিমোগ্লোবিন রূপে। শ্বাস প্রশ্বাস সম্পর্কে জানতে হবে এবং কোষীয় শ্বসন সম্পর্কে জানতে হবে। তার মানে আমাদের এই যে আমাদের শ্বসন অংশটুকু, তুমি বিশ্বাস করো শ্বসন অংশ, এর বাইরে আর কিছু নেই। তোমাকে এই অংশটুকু যতটুকু দেওয়া হয়েছে এর বাইরে আর সামান্য ন্যূনতম কিছু নেই। এবং সর্বশেষ প্রশ্নটা দেখো যে ফুসফুসে গ্যাসীয় বিনিময় হয় কোথায়। এখন তুমি যদি আমার সাথে কনসেপ্টগুলো জেনে রাখো যে আমরা তো জানি গ্যাস বিনিময় ফুসফুসে হয়, বাট ফুসফুসের কোথায় হয়, আমি তখন তোমাকে বলবো ফুসফুসের সব থেকে মানে মৌলিক যে একক, অর্থাৎ যেই জিনিসটা দিয়ে ফুসফুস গঠিত সেটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের চারপাশে থাকে কৌশিক জালিকা এবং সেখানে থাকে কি, রক্তনালী। সেই রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে এক্সচেঞ্জ হয় এবং এক্সচেঞ্জ ঘটার পরে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আবার ধমনীতে ফিরে যায়। সো এই বিষয়গুলোই হচ্ছে আমরা এখানে আলোচনা করব এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষার্থী উত্তর করে ফেলেছো অ্যালভিওলাই, ভেরি গুড। আচ্ছা এরপরে আসো আমরা এখন মানে আমাদের শ্বসন তো হলো, আমরা হচ্ছে আমাদের
শ্বসনতন্ত্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম এবং খাদ্যটাকে জারিত করে শক্তি উৎপাদন করলাম। এখন এই শক্তিটা আমরা কি কাজে লাগাবো বলো তো? শক্তিটা আমরা হাঁটা চলার কাজে লাগাবো, আমাদের দৌড়াদৌড়ি, মারামারি, এগুলোর কাজে লাগাবো, রাইট? সো সেই জিনিসটাই হচ্ছে এখানে, অর্থাৎ আমাদের কঙ্কালতন্ত্র। দেখো কি কি পড়বে, অবশ্যই অস্থি পড়তে হবে, তরুণাস্থি পড়তে হবে, পেশি সম্পর্কে জানতে হবে এবং অস্থি সন্ধি সম্পর্কে জানতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কঙ্কালতন্ত্রের প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ অস্থির প্রকারভেদ, অর্থাৎ অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, হাড্ডি কোনটাকে কি বলা হয় এবং কোন হাড্ডিটার বিশেষত্ব কি। তারপরে হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ, বিএসসিদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তরুণাস্থির প্রত্যেকটার প্রকারভেদ, হায়ালিন, ক্যালসিফাইড, বিভিন্ন ধরনের, টোটাল 4 ধরনের তরুণাস্থি আছে, জানতে হবে। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এবং এখানে দেখো একটা খুব সুন্দর প্রশ্ন আছে যে বল এবং সকেট সন্ধির উদাহরণ কোনটি, অর্থাৎ বল এবং সকেট সন্ধি, এটা কিন্তু হচ্ছে আমাদের ডিপ্লোমাদের জন্য খুবই পরিচিত একটা প্রশ্ন। বলতে পারবা যে বল এবং সকেট এই সন্ধির উদাহরণ কোথায় আছে? এবং আমি তোমাকে মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে যদি কঙ্কালতন্ত্র থেকে কোনো প্রশ্ন আসে সেখানে সন্ধি সম্পর্কে প্রশ্ন মাস্ট থাকবেই, ঠিক আছে? সো আমাকে একটু বলে ফেলো যে সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ আমাদের কঙ্কালতন্ত্র থেকে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে কি উত্তর দিবে বলো তো? তুমি একটু কষ্ট করে এই যে আদর্শ মেয়ে, তুমি হচ্ছে একটু এরকম করে রাখো, তাহলে হচ্ছে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? তোমাদের জন্য আমি হচ্ছে এই প্রশ্নটা, যেহেতু প্রচুর মানুষ ভুল করছো, ঠিক আছে, মনে রাখবা কোনোই এটা হচ্ছে কবজা সন্ধি, হ্যাঁ, কোনোই হচ্ছে কবজা সন্ধি। তবে তোমাদের জন্য আমি হচ্ছে এই মুহূর্তে বলে রাখবো যে তোমরা হচ্ছে এখনই, যারা হচ্ছে ডিপ্লোমা আছো তারা এখনই হচ্ছে বইটা খোলো এবং এই যে টপিকটা আছে এই টপিকটা তুমি এখনই একবার চেক করে দেখো আমার সাথে ক্লাস করতে করতে, কেননা তোমাদের এই জায়গায় প্রচুর গ্যাপ আছে এবং সেই গ্যাপটা তোমাকে পূরণ করতে হবে। যেহেতু সরাসরি কনসেপ্ট ক্লাস না, আমি এখন ওইদিকে যাব না, কিন্তু তোমাদের প্রচুর, কোনোই অসম্ভব, তোমার কোনোই কিভাবে, এখানে তো কোনোইতে কখনোই কি থাকা সম্ভব না, বল এবং সকেট থাকা সম্ভব না। তোমাকে আগে কনসেপ্টটা জানতে হবে, তাহলে তুমি হাত দিয়ে বুঝতে পারবা যে আসলে এখানে কোনটা সঠিক উত্তর হবে। সো আমাদের একটা কনফিউশন থাকে যে আমাদের হাঁটু নাকি হচ্ছে কাঁধ, তবে কোনোই কখনোই পসিবল না, কারণ হচ্ছে কোনই হচ্ছে আমাদের কবজা সন্ধির উদাহরণ। কিসের উদাহরণ? কবজা সন্ধির উদাহরণ। সো একটু কষ্ট করে তোমরা এখনই বইটা খুলে তারপরে হচ্ছে আমাকে জানাতে হবে না, তুমি জাস্ট তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব। আমাদের পরবর্তী অংশ হচ্ছে আমরা হাঁটাচলা করলাম, সব কিছু করলাম, কিন্তু আমাদের এখন হচ্ছে কি হয়েছে, রেচন তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের এখন বর্জ্য তৈরি হয়েছে শরীরে। সো সেই বর্জ্যটা আমি কিভাবে বের করব? সেই বর্জ্যটা হচ্ছে আমাদের মানে রেচনতন্ত্রের মাধ্যমে বের করব। সো রেচনতন্ত্রের একককে বৃক্ক, বৃক্কের একককে নেফ্রন। তারপরে হচ্ছে মূত্র গঠন, মূত্র গঠনের জন্য যে 3টা ধাপ আছে সেই 3টা ধাপ জানতে হবে। অসমোরেগুলেশন সম্পর্কে ন্যূনতম একটা ধারণা থাকলেই চলবে, তবে এখানে যে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের কথাটা বলা আছে এতটুকু পড়লেই চলবে। এরপরে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ নেফ্রনের অংশ, আমাদের নেফ্রনের যে 3টা পোর্শন আছে সেই 3টা পোর্শন সম্পর্কে ভালো জানতে হবে। ইউরিয়া গঠন কোথায় হয় এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃক্কের কাজ, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তবে অতটাও গুরুত্বপূর্ণ না। তাহলে তোমাদের জন্য দেখো নেফ্রনের কার্যকরী একক কোনটি, এটা তোমাদের জন্য প্রশ্ন। তাহলে তোমরা এটার উত্তর করতে পারবা? দেখা যাক, একটু এটার উত্তর করে ফেলো যে আমাদের, রাইট, একটু উত্তরটা করে ফেলো। এখনও আগেরটার উত্তর চলে আসছে, তবে আমি অবশ্যই বলবো যে উত্তরটা একটু চিন্তা ভাবনা করে, অবশ্যই হচ্ছে চিন্তা ভাবনা করে দিবে, হ্যাঁ। এবং হচ্ছে অনেক সময় দেখবা যে কিছু প্রশ্নে কিন্তু ডাবল উত্তর থাকবে, তো সেই ডাবল উত্তরগুলো তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। তুমি যদি একটা উত্তর দাও তখন আমি কিন্তু বুঝতে পারবো যে তোমার আসলে গ্যাপ আছে, ঠিক আছে, কারণ তুমি অর্ধেক বুঝতে পেরেছো, তোমার কাছে ওইটা মনে হয়েছে, ওটাই তুমি সঠিক উত্তর বলে দিয়েছো, ঠিক আছে। একটু দ্রুত, হ্যাঁ, পরের উত্তরটা করে ফেলো। ভেরি গুড, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বৃক্ক। এই যে দেখছো, এই যে বিশাল একটা ভুল কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমরা করে ফেলেছি, এবং এই জায়গাটাই কিন্তু হচ্ছে আমরা সব থেকে মানে কি বলা যেতে পারে খুব দুঃখজনক একটা আমরা ভুল করে ফেলেছি, ঠিক আছে, খুব দুঃখজনক একটা ভুল করে ফেলেছি। এবং এই কারণে আমি তোমাদেরকে বলি যত বেশি এমসিকিউ সলভ করবা তত বেশি তত কিন্তু হচ্ছে তোমরা এগুলার সহজ উত্তর করতে পারবা, ঠিক আছে। দেখো এইখানে নেফ্রনের কার্যকরী একক কোনটি, ঠিক না? সো
আমাদের বৃক্কের একক হচ্ছে নেফ্রন, ঠিক আছে। এখন এই নেফ্রনের কার্যকরী একক কোনটি, এটা কি আমাদের প্রশ্নের মধ্যে পড়ে না। সহজ উত্তর হচ্ছে যে আমাদের বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন, ঠিক আছে। বিষয়টা কি, যে বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তার মানে তোমার কাছে প্রশ্ন আসলেই যে তুমি প্রশ্নটা উত্তর করে ফেলবা, এটার কিন্তু কোনো মানে কি বলা যেতে পারে যে যুক্তিযুক্ততা নেই, ঠিক আছে। তোমাকে মনে রাখতে হবে সঠিক বিষয় কোনটা, সঠিক কনসেপ্ট কোনটা, এবং এই সামান্য একটা বিষয়ের কারণে তুমি কিন্তু হচ্ছে দেখো এই একটা ভুল তুমি করছো, ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন, তার মানে কি শত শত পিছনে তুমি হচ্ছে চলে গেছো। এখন সাবধানতা এই কারণে অবলম্বন করতে হবে, প্রশ্ন কিভাবে আসছে, প্রশ্নের মধ্যে কি বলছে। সো এখানে কি হবে, এইখানে কথাটা হবে এরকম যে বৃক্কের কার্যকরী একক কোনটি, ঠিক আছে, বৃক্কের কার্যকরী একক কোনটি। ওকে, এইটা যদি হয় তাহলে আমাদের উত্তর হবে সি বা হচ্ছে নেফ্রন, ঠিক আছে। তার মানে তোমরা প্রশ্ন আসলেই যে উত্তর করে ফেলবা, এইটা একটা বড় ধরনের মিসকনসেপশন, এবং এইখানে তুমি কিন্তু হচ্ছে আটকে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। আগে থেকেই বলি, যত বেশি প্রশ্ন সলভ করবা, এবং তুমি বলতে পারো ভাইয়া এই বিষয়টা আমাদের মানে আপনি তো একটা ভুগিচুগি আমাদেরকে দিয়ে দিলেন যে আমি আটকে গেলাম বা কিছু। এখন এই জিনিসটা কি আমার বাস্তবিক লাইফে কতটা ইফেক্ট ফেলবে দেখবা। আমাদের বিব্রেনের অ্যাপে তোমাদের কিন্তু একটা ফ্ল্যাগ কোশ্চেন আছে, দেখেছো সবাই? কে কে দেখেছো বলো? বিব্রেনের অ্যাপে যারা এখন পর্যন্ত, আমি জানি এখানে যারা আছো তারা প্রত্যেকেই কখনো না কখনো হচ্ছে একটা করে কি করেছো, প্রশ্ন মানে পরীক্ষা দিয়েছো। সো এখন আমাকে একটু বলো তো যে পরীক্ষায় আমাদের হচ্ছে কি ছিল, পরীক্ষায় কি ছিল বলো তো? পরীক্ষায় হচ্ছে আমাদের একটা ছোট্ট ফ্ল্যাগ কোশ্চেন আছে, ঠিক আছে, ছোট্ট একটা ফ্ল্যাগ কোশ্চেন আছে, এবং সেই ফ্ল্যাগ কোশ্চেনে কিন্তু তোমরা এই বিষয়গুলোকে দিয়ে দিতে পারো, এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ তোমরা আসলে প্রশ্নগুলো পড়ে তারপরে হচ্ছে পরীক্ষা দাও, এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমার জন্য এই ঝামেলাগুলো এড়ানো অনেক বেশি সহজ, ঠিক আছে। তাহলে এই বিষয়টা মাথায় রাখবা। এবং আগের প্রশ্নে প্রচুর ভুল করেছো, আমি বলে দেই যে এটা সঠিক উত্তর কাঁধ, এটা মানে বল ও সকেট সন্ধির উদাহরণ আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে, কাঁধ। কিন্তু তোমাদের জন্য বইটা আমি খুলতে বলছি এই কারণে যে হাঁটু আসলে কোন প্রকৃতির এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কনসেপ্ট কোন কোন জায়গায় আমরা হচ্ছে মানে ভুল করতেছি, কোন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, এই জায়গাগুলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। সুতরাং প্যানিক করা যাবে না, আমার সাথে উত্তর করতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের সর্বশেষ, আমরা যে এতগুলো কথা বললাম, এই সবগুলো কথা আসলে আমাদের চলছে বা হচ্ছে নিয়ন্ত্রিত হয়েছে কার মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে, ঠিক আছে। এখন এই স্নায়ু সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, এবং স্নায়ু সম্পর্কে আমরা কি আলোচনা করব? অবশ্যই মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ুকোষ, প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স। তারপরে বেশি গুরুত্বপূর্ণ কি আছে মস্তিষ্ক সম্পর্কে আলোচনা, নিউরনের গঠন, সেরিব্রাম, তারপরে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া, এবং সর্বশেষ তোমাদের জন্য যে প্রশ্নটা আছে যে চিন্তা এবং স্মৃতির কেন্দ্র কোনটি। খুব ভালো প্রশ্ন, দ্রুত উত্তর করে ফেলো। দেখা যাক এইটা কে কে ভুল করে, ঠিক আছে। সবার জন্য তমালিকা সূত্রধর ধন্যবাদ। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা যে তুমি মানে আমার ক্লাস করার ক্ষেত্রে তোমাকে কিন্তু হচ্ছে অনেক বেশি সাবধান থাকতে হবে, ঠিক আছে। কেননা আমি তোমাকে চেষ্টা করব যতভাবে তোমার মস্তিষ্ককে কি বলা যেতে পারে মানে বিভিন্ন দিকে ঘোরানো যায়, ঠিক আছে। হয় না যে এখানে সাধারণ একটা কথা বললেই তো কমপ্লিট হয়ে যেত, বাট আমি চাই তোমরা হচ্ছে সব ধরনের সতর্কতা অবলম্বন করো, ঠিক আছে। একটু দ্রুত উত্তর করে দাও, দেখা যাক কে কে এইটা ভুল করে। ভেরি গুড। এবং এটা কিন্তু অনেক সহজ একটা বিষয়, ঠিক আছে। এটা যদি তুমি এই কনসেপ্টটা তোমার মাথায় থাকে যে আমার এই মানে মস্তিষ্কের এই অংশটা আমার হচ্ছে গুরু মস্তিষ্ক, কিংবা এই অংশটা আমার মস্তিষ্কের সব থেকে বড় অংশ। এখন আমাদের লাইফের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা সব থেকে বড় পার্ট কি? আমাদের স্মৃতি, মেমোরিজ, বা হচ্ছে আমাদের চিন্তা। তো এটা তো ওইখানেই থাকবে। তার মানে কনসেপ্টটা হচ্ছে এটা, তুমি যদি এটা জানতে পারো যে আমাদের মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটা, তোমার জন্য এই উত্তর করা অনেক বেশি সহজ। এবং আমি দেখতে পাচ্ছি এটা কেউ আসলে ভুল করনি, আমি এই জায়গায় এসে ব্যর্থ হয়ে গেলাম শেষটায়। এবং আমি বিশ্বাস করি আমার এই যে ঘোল খাওয়ানোর চেষ্টা, সেটা প্রত্যেকবারই ব্যর্থ হবে, ঠিক যেভাবে ব্যর্থ হবে আমাদের যারা প্রশ্ন তৈরি করবেন তাদের ক্ষেত্রেও, ঠিক আছে। ভেরি গুড। তাহলে তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া রেখে আমাদের প্রথম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। দেখো এই জায়গাগুলো তোমরা হচ্ছে একটু সাবধানে উত্তর করবা। আমি এখানে টোটাল 60 প্রশ্ন আছে, 60 প্রশ্নের মধ্যে 45টা প্রশ্ন হচ্ছে একটু ক্রিটিক্যাল, ঘোরানো পেঁচানো, আর বাকি কয়টা হচ্ছে তোমার একদম সহজ, তোমরা দেখলেই পারবা এরকম, ঠিক আছে। ওকে, সেরিব্রাম, ভেরি গুড, ঠিক আছে।
তাহলে আমি আরও একবার বলে দিচ্ছি, তোমার প্রথম যে 3টা স্লাইড ছিল সেই 3টা স্লাইডে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি কিভাবে পড়বে, কোন কোন টপিক পড়বে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয় তোমার কাছে উত্তর মনে হলেও উত্তর না, আবার কোন কোন বিষয়ে উত্তরের কাছাকাছি হলেও সেটা সঠিক উত্তর না, এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবারে তোমরা আমাকে হচ্ছে উত্তর করে ফেলো, ঠিক আছে? খুব ভালো। তোমরা আমি মনে করি বিব্রেনারের স্টুডেন্টরা এত বেশি গোছালো এবং এত বেশি মানে নিজেদের প্রতি মানে কখনো অবিচার করে না। যেমন অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক শিক্ষার্থী একটা প্রশ্ন ভুল করেছে, সে তার মন খারাপ হয়েছে, চলে গেছে, বা হচ্ছে তার কাছে আর ইচ্ছা করছে না জিনিসটাকে কন্টিনিউ করার। বাট আমি বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখেছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকে, তারা আসলে একটা ভুল করলে তার মধ্যে আরও বেশি স্পৃহা জাগে যে না, একটা ভুল করেছি তো কি হয়েছে, পরবর্তী প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিব, ঠিক আছে? ভেরি গুড। হ্যাঁ, একদম সঠিক যে আমাদের খাদ্যকে শোষণযোগ্য এবং কোষ উপযোগী করতে আমাদের দেহে টোটাল 2 ধরনের প্রক্রিয়া ঘটে, একটা হচ্ছে যান্ত্রিক এবং একটা হচ্ছে রাসায়নিক, এবং তোমরা সবাই এই উত্তরটা সঠিক দিয়েছো। ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। মুখগহ্বরে শ্বেতসার পরিপাক বা শর্করা পরিপাক শুরু হয় কোন এনজাইমের মাধ্যমে, অর্থাৎ কোন এনজাইম ব্যবহার করে আমরা আমাদের মুখগহ্বরে খাবার পরিপাক বা হচ্ছে খাদ্য পরিপাক শুরু করি? একটু দ্রুত বলে ফেলো। রাইট, যান্ত্রিক এবং রাসায়নিক, ঠিক আছে? সুরায়া কামাল, তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু এই জায়গায় আমরা আটকে যাব। দেখো, তোমার কাছে মনে হচ্ছে রাসায়নিক এবং তাপীয়। কেন মনে হচ্ছে? তাপীয় কথাটা দেখে, এবং এই জায়গাতেই কনসেপ্টটা কাজ করে। তুমি যখন কোনো একটা সংজ্ঞা পড়ছো তখন কি বলছো, যে রাসায়নিক শক্তিকে বা হচ্ছে তোমার খাদ্যের মধ্যে স্থিত যে শক্তি আছে সেই স্থিত শক্তিকে তাপীয় শক্তিতে রূপান্তর করছে। তো এই যে কনসেপ্টটা তুমি আমার সাথে যদি হচ্ছে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতা, তখন তোমার কাছে মনে হতো যে হ্যাঁ, আমাকে ভাইয়া বলছে এখানে এটা হচ্ছে কনভার্সন, অর্থাৎ রাসায়নিক শক্তিকে আমার কি তাপীয় শক্তিতে রূপান্তর। এটার সাথে আমার প্রশ্নটার কোনো সম্পর্ক নেই। বাট তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে খাদ্যের ফলে বা আমার মানে এই পরিপাক প্রক্রিয়ার ফলে আসলে সংগঠন কি হয় বা মানে কি সংগঠিত হয়, সংগঠিত হয় আমার খাদ্যের মধ্যে থাকা রাসায়নিক শক্তিটা তাপীয় শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? তার মানে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে টায়ালিন সবাই বলে দিয়েছে, এবং তোমাদের যথার্থে জানিয়ে রাখি যে এটাকে আমরা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলোজও বলে থাকি, ঠিক আছে? সো যখন আমরা অ্যামাইলেজ বলবো তখন হচ্ছে এটা আমাদের জন্য মানে মনে রাখা বা হচ্ছে বোঝা বেশি সহজ। কেন? কারণ হচ্ছে আমরা সবাই জানি অ্যামাইলেজ কি। অ্যামাইলেজ হচ্ছে আমাদের স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, ঠিক আছে? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এখানে স্যালাইভা মানে কি? স্যালাইভা মানে হচ্ছে আমাদের লালা বা হচ্ছে আমাদের মুখে থাকা লালা, এবং আলফা অ্যামাইলেজ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এইটা আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। নিচের কোনটি লালা রসের কাজ নয়, অর্থাৎ লালা রস আমাদের ঠিক কোন কাজটা করতে সাহায্য করে না, এবং এটার এই ধরনের প্রশ্ন বেশি বেশি সলভ করবা, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন বেশি বেশি সলভ করবা। এখন তুমি বলতে পারো ভাই এখানে কনসেপ্ট কী কী কাজে লাগবে? প্রথমত কাজে লাগবে লালারসে বিদ্যমান উপাদানসমূহ কী কী, অর্থাৎ লালারসে কী কী থাকে, ঠিক আছে? লালারসের উপাদানগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে লালারসে আসলে ঠিক কী কী থাকে এবং কী কী থাকে এইটা যদি তুমি জানো, তোমার জন্য এই প্রশ্নের উত্তর করা একদম সিম্পল। যেমন আমি যদি বলি যে খাদ্যকে পিচ্ছিল করা, কেন? লালারসের উপাদান আছে আমাদের কি মিউসিন। মিউসিন কি করে? খাদ্যকে পিচ্ছিল করে। আবার আমি যদি বলি গলধকরণে সাহায্য করা, কেন? কারণ হচ্ছে ওই যে মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে, যে কারণে সে গলধকরণে সাহায্য করতে পারে, অর্থাৎ গিলতে সাহায্য করে। আবার যদি বলি শ্বেতসারকে মল্টোজে রূপান্তর, একদম সহজ। আমাদের টায়ালিন এনজাইম আছে লালারসের উপাদান। টায়ালিন যেহেতু লালারসের উপাদান, তার মানে কি সে শ্বেতসারকে মল্টোজে রূপান্তর করবে। বাট আমরা জানি যে লালারসে কোনো প্রকার আমিষ পরিপাককারী এনজাইম নেই, তার মানে কি এটা আমিষ পরিপাক শুরু করা এটা ভুল, ঠিক আছে? ভেরি গুড। তার মানে কনসেপচুয়াল দিক থেকে তুমি যদি আগাও, তোমাকে ভুল করার কোনো সুযোগ নাই। দেখো, মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা সর্বাধিক কত হতে পারে, ঠিক আছে? মানুষের স্থায়ী দাঁতের সর্বাধিক সংখ্যা কত হতে পারে, ঠিক আছে? এখন এইখানে কিন্তু আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে যে মানুষের টেম্পোরারি দাঁতের সংখ্যা কত। আমি তোমাদের জন্য দুইটা প্রশ্ন করলাম, যে একটা হচ্ছে আমাদের কি বলছে স্থায়ী দাঁত, আরেকটা যদি বলি টেম্পোরারি, ঠিক আছে? টেম্পোরারি টিথের সংখ্যা কত, ঠিক আছে? এটা যদি তোমরা আমাকে একটু বলতে পারো যে টেম্পোরারি টিথের সংখ্যা কত, তোমরা হচ্ছে উত্তরটা এভাবে লিখবা যে এটা হচ্ছে প্রথমে লিখবা মানে এটা সঠিক উত্তর, এরপরে লিখবা হচ্ছে আমার এই প্রশ্নটার সঠিক উত্তর, বি নাম্বারের সঠিক উত্তর। দেখি এটাকে কে বলতে পারে, একটু দেখি। আমি এটা একটু দেখতে চাই যে টেম্পোরারি টিথ এইটার কনসেপ্টটা যে জানে তার জন্য এটা উত্তর করা কোনো বিষয় না, ঠিক আছে? হ্যাঁ, বেশিরভাগ উত্তর 32 চলে এসেছে, এটা জানা কথাই ছিল। তবে 32 কী ধরনের সেটা হচ্ছে আমরা অনেকেই জানি ইতিমধ্যে, যেমন I2, C1, M2 এবং কি
P3, ভেরি গুড। 32 ঠিক আছে, 32। ওকে, 32 নিয়ে আমাদের আর কোনো হচ্ছে সংখ্যা নেই। হ্যাঁ, একটু দেখি, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, 28। ওকে, 28 আমি উত্তর এখন পর্যন্ত নিচ্ছি না, কারণ হচ্ছে আচ্ছা একজন বলছে 16টি, একজন বলছে 16টি, একজন বলছে 28। দেখা যাক, একটু দেখি কে কি উত্তর করে। আমি তোমাদের জন্য সহজ করে দেই। ধরো তুমি হচ্ছে বললা পার্মানেন্ট, ঠিক আছে, তুমি বললা পার্মানেন্ট, ঠিক আছে, তুমি কি বললা পার্মানেন্ট, হ্যাঁ, বানান ভুল গেছে কিনা আমি জানি না, পার্মানেন্ট। তো তুমি বললা পার্মানেন্টিথ মানে কি, তুমি বললা স্থায়ী দাঁতের সংখ্যা, ঠিক আছে, তুমি কি বললা স্থায়ী দাঁতের সংখ্যা। তো তুমি তো স্থায়ী দাঁতের সংখ্যা জানো যে I2, তারপরে হচ্ছে C1, তারপরে হচ্ছে M2, তারপরে হচ্ছে কি M2, দুঃখিত, P2, M3, ঠিক আছে, এটা ইন্টু 4। ওকে, এটা তুমি জানো। এখন এটা যদি সঠিক হয় তাহলে তুমি তো এটাও জানার কথা যে আমাদের এটা যদি স্থায়ী হয় তাহলে আমাদের দুধ দাঁত যেটা আছে সেটাকে আমরা টেম্পোরারি বলি। আমাদের সবারই ছোটবেলায় দাঁত পড়ে আবার নতুন করে গজিয়েছে, তার মানে কি ওই দাগটা ছিল টেম্পোরারি, ওই দাগটা কি ছিল টেম্পোরারি। এবং এইটা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার, এবং এ কারণেই তারা হচ্ছে এটার উত্তর করতে পেরেছো। এবং যারা 28টি বলেছো তারা হয়তো বা উইজডম টিথ বা আক্কেল টিথ বাদ দিয়ে বলেছো, বাট ওইটা আসলে কিছু মিন করে না, ঠিক আছে। তাহলে টেম্পোরারি টিথ কয়টা, টেম্পোরারি টিথ হচ্ছে 20টা, এবং সেটার সংকেতটা কীরকম হয়, সেটার সংকেতটা হয় I2, C1, P0 এবং কি M2, অর্থাৎ এখানে প্রিমোলার কোনো দাঁত থাকে না। ওকে, তার মানে সঠিক উত্তর 32 হলেও তুমি কিন্তু হচ্ছে একটা জায়গায় ছোট্ট করে আটকে গিয়েছো, সেই জায়গাটা সলভ করে নিবে, ঠিক আছে। এবং তুমি পার্মানেন্ট টিথকে আরও কিছু বলতে পারো, যেমন এটাকে তুমি বলতে পারো সেকেন্ডারি টিথ, ঠিক আছে, এটাকে কি বলতে পারো সেকেন্ডারি টিথ। অথবা তুমি আমাদের টেম্পোরারি টিথকে বলতে পারো হচ্ছে মিল্ক টিথ, মানে হচ্ছে দুধ দাঁত, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি এটাকে কি বলতে পারো, এটাকে তুমি বলতে পারো হচ্ছে প্রাইমারি টিথ, ঠিক আছে, প্রাইমারি অথবা হচ্ছে টেম্পোরারি, তারপরে হচ্ছে মিল্ক। আমি এখানে বুঝাতে চাইলাম যে তুমি যে টপিকটা পড়ে যাচ্ছ সেই টপিকের রিলেভেন্ট যত কিছু আছে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, আক্কেল দাঁত বা উইজডম টিথ এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি যে আমাদের টোটাল 4 ধরনের দাঁত আছে। কয় ধরনের, 4 ধরনের। সেই ধরনগুলো কি কি, ধরনগুলো কি কি দেখতেই পাচ্ছি আমরা। সবার প্রথমে হচ্ছে ইনসিজর, ইনসিজরের সংখ্যা কত, ইনসিজরের সংখ্যা কিন্তু আমরা সবাই জানি 4 দুগুণে 8টা। তারপরে হচ্ছে ক্যানাইন, ক্যানাইন মানে কি ছেদন দাঁত, ছেদন দাঁতের সংখ্যা কয়টা, টোটাল দাঁত আমাদের ক্যানাইন বা হচ্ছে ছেদন দাঁত হচ্ছে 4টা। তারপরে হচ্ছে কি আমাদের প্রিমোলার বা অগ্রপেশন, তারপরে হচ্ছে মোলার বা হচ্ছে পেশন দাঁত। সো এই যে 4 ধরনের দাঁত আছে এর মধ্যে কোনটা আমাদের হচ্ছে আক্কেল দাঁতের অন্তর্ভুক্ত। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, রাইট। আক্কেল দাঁত হচ্ছে আমাদের কি পেশন দাঁত বা হচ্ছে আমাদের এম শ্রেণীর বা মোলার শ্রেণীর। ওকে, এবং এ কারণেই দেখবা যে আমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সবার 28টা দাঁত উঠে আছে, বাকি 4টা দাঁত যেদিন আমরা বুঝতে পারবো কোনটা গুজব আর কোনটা ভালো, কোনটা খারাপ এবং কোনটা হচ্ছে ভালো, তখন আমরা আসলে অনেক ভালো বুঝতে পারবো এবং হচ্ছে আমাদের দাঁতগুলো উঠবে, ঠিক আছে। সো যতদিন না তুমি বুঝতে পারছো কোনটা গুজব কোনটা ভালো কোনটা খারাপ, ততদিন পর্যন্ত কিন্তু তোমার এই 4টা দাঁত উঠবে না, ঠিক আছে। ওকে, ভেরি গুড। যখন সঠিক হবে তখন উদযাপন করবা জিনিসটা যে আলহামদুলিল্লাহ আমি উত্তরটা পেরেছি। যখন পারোনি তখন বলবা আস্তাগফিরুল্লাহ আমি হচ্ছে এটা পারলাম না, আমাকে আরও ভালো করে পড়তে হবে। দেখো, দাঁতের কোন অংশে ধমনী, শিরা এবং স্নায়ু থাকে, এবং এইটার কাছাকাছি একটা প্রশ্ন কিন্তু এবছর মেডিকেলে চলে আসছে। তার মানে এবছর যে এটা থেকে আসবে না এমন কোনো নিশ্চয়তা আমি কিন্তু তোমাকে দিতে পারছি না, ঠিক আছে। সো আমাদের মেডিকেলে হয়তো বা হচ্ছে স্নায়ুর কথা বলছে, বাট এবছর মানে আমাদের এইখানে কিন্তু হচ্ছে তোমার কি থাকতে পারে, ধমনী, শিরা, স্নায়ু, 3জনের কথাই বলতে পারে, ঠিক আছে। একটু দেখা যাক কে কে এটা উত্তর করতে পারে। হ্যাঁ, পেশন দাঁত, ঠিক আছে। না, এনামেল আমি উত্তরটা হিসেবে নিব না, আমি এখানে কনফিউশন ক্রিয়েট করতে চেয়েছি ডেন্টিন নাকি দন্তমজ্জা, ঠিক আছে। এনামেল আমি উত্তরটা নিব না। এনামেল হচ্ছে আমাদের দাঁতের সব থেকে শক্ত অংশ এবং এটা হচ্ছে কি দাঁতের বহি আবরণ, ঠিক আছে। এবং এটা তুমি যদি হচ্ছে কখনো না কখনো তোমার টিভিতে অ্যাডভার্টাইজ দেখো তখন বলে না যে এনামেল ক্ষয় হয়ে যাচ্ছে কিনা। সো এনামেল ক্ষয় হয়ে গেলে তো তোমার দাঁতই নষ্ট হয়ে যাবে যদি এনামেলের মধ্যে স্নায়ু থাকে, ঠিক আছে। এনামেল বাদ, সিমেন্ট তো আমার হচ্ছে দাঁতটাকে শক্ত করছে, ঠিক আছে। দাঁতটার যে স্থান বা দাঁতটার যে অবয়ব বা দাঁতটার স্থিতিস্থাপকতা না, দাঁতটার যে তোমার কাঠিন্য সেটা হচ্ছে সে ধরে রাখছে,
তাহলে কি হবে বলো তো, দন্তমজ্জা। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই মানে কনফিউশনগুলো কিন্তু দূর করতে হবে ভাইয়া, এই কনফিউশনগুলো কিন্তু তোমার মধ্যে রাখা যাবে না, ঠিক আছে? তাহলে তোমার দন্তমজ্জায় কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি, দন্তমজ্জা। এবং বুঝতেই পারছো যে মজ্জার মধ্যেই আমাদের কি থাকে, ধমনী শিরা এবং স্নায়ু থাকে। তাহলে আমাদের দাঁতের কোন অংশে এই তিনটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আমাদের দন্তমজ্জা, ঠিক আছে? তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে বাকিরা কি কাজ করে, ঠিক আছে? বাকিরা, তুমি যখন এটা ভুল উত্তর দিয়েছো, তুমি যখন এটার উত্তর বলছো সিমেন্ট, তার মানে তুমি সিমেন্টের কাজ জানো না। বা তুমি যখন এটা উত্তর করেছো এনামেল, তার মানে তুমি এনামেলের কাজ জানো না। তার মানে কি, তোমার বাকিরা কি কাজ করে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। বাকিদের কাজ তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নিবা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, মুখগহ্বর থেকে পাকস্থলীতে খাদ্য পরিবহনের সময় যেই নড়াচড়া ঘটে তাকে কি বলে? আমি জানি না যে এটা আসলে ঠিক কয়জন উত্তর করতে পারবা, কিন্তু এটা তোমাদের বইয়ের একটা প্রশ্ন, ঠিক আছে? বিশেষ করে ডিপ্লোমা মানে বিএসসি তো অবশ্যই, তবে ডিপ্লোমাদেরও এই প্রশ্ন আছে, ডিপ্লোমাদেরও কি এই প্রশ্ন আছে। সো একটু দেখি এটার উত্তর কে কে করতে পারো, একটু আমি দেখতে চাই, একটু আমি দেখতে চাই, একটু আমি দেখতে চাই। ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের সাথে অনেকে যুক্ত আছে। পেরিয়েস্টালসিস, অনেকে বলছো পেরিয়েস্টালসিস। ওকে, আমার মনে হয় এটা তোমরা অনেকে উত্তর করছো, বাকিগুলো জানো এই কারণে, ঠিক আছে? যেমন ডিফিউশন মানে এটা তোমরা জানো, ব্যাপন তার মানে এটা বাদ, অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ, তাহলে এটাও বাদ, ফার্মেন্টেশন এটা রসায়নের বিষয়, ঠিক আছে? গাজন প্রক্রিয়া তার মানে এটাও বাদ, তাহলে বাকি থাকে কি, পেরিয়েস্টালসিস। আমি এটাই চেয়েছি যে তোমরা তোমরা বাকি জিনিসগুলো যদি জানো, তোমার জন্য ওই প্রশ্নটা উত্তর করা অনেক সহজ। যেমন আমাদের পাকস্থলীতে যাওয়ার সময় তো আর ডিফিউশন হবে না বা শোষণও হবে না বা এর গাজন প্রক্রিয়া তো হবেই না, বাকি থাকে কি, পেরিয়েস্টালসিস, পেরিয়েস্টালসিস, ঠিক আছে? বাট কনসেপচুয়াল যদি হচ্ছে আমি বলি, তাহলে পেরি মানে কি, পেরি মানে হচ্ছে পার্শ্ব বা অ্যারাউন্ড, ঠিক আছে? অ্যারাউন্ড বা হচ্ছে পার্শ্ব, হ্যাঁ, পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড বা হচ্ছে পার্শ্ব, ওকে? অ্যারাউন্ড বা হচ্ছে পার্শ্ব, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে স্টল, স্টল মানে হচ্ছে চারদিক থেকে ঘিরে রাখা, ঠিক আছে? বা আবদ্ধ করে রাখা, হ্যাঁ। স্টল বা হচ্ছে আবদ্ধ বা হচ্ছে চেপে ধরা, আমি এটাকে চেপে ধরাই লিখি, হ্যাঁ, যে চেপে ধরা, চেপে ধরা, চেপে ধরা, ওকে? তাহলে পার্শ্ব, চারপাশ থেকে চেপে ধরা। এবং পেরিস্টালসিস, সিস মানে কি, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, তার মানে এটা এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে, এটা এমন একটা প্রক্রিয়া যেটাতে তোমার চারপাশ থেকে চেপে ধরে কোনো একটা খাদ্যকে নিচের দিকে নামায়, ঠিক আছে? তার মানে পেরিস্টালসিস মানেই এমন একটা জিনিস যেখানে হচ্ছে কি, আমার পেশিটা মানে পেশির সংকোচন প্রসারণের ফলে খাবারটা আস্তে আস্তে করে নিচের দিকে নামে। এখন পেশিটা চারপাশ থেকে কিভাবে ধরে চেপে ধরে, আমাদের পেরিস্টালসিস প্রক্রিয়ায়, নামের মধ্যেই হচ্ছে উত্তরটা চলে আসে, ঠিক আছে? না, আজকে আমি কারো নাম বলবো না, কারণ হচ্ছে আমি যদি 5 জনের নাম বলি 600 জন গিয়ে কষ্ট পাবে, ঠিক আছে? এই মুহূর্তে নামের আসলে কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে প্রয়োজন তোমার সঠিক উত্তরটা, ঠিক আছে? আমি সবার উত্তর দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো নাম বলে আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে? তোমরা আবার দুঃখ পেও না, হ্যাঁ? তোমাদের আলাদাভাবে আমরা পরীক্ষা শেষে তোমাদের নাম বলে বলে তারপরে হচ্ছে উত্তর করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, ওকে, এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্ন, পাকস্থলীতে নিষ্ক্রিয় পেপসিনোজেন এটাকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয় কোনটির উপস্থিতিতে? অর্থাৎ আমাদের যে পেপসিনোজেন থাকে, আমাদের যে পেপসিনোজেন এনজাইমটা মানে ইথা থাকে, নিষ্ক্রিয় বা প্রো এনজাইমটা থাকে, সেটা ঠিক কার উদ্ভূত মানে কার কারণে পেপসিনে রূপান্তরিত হয়? এটা কার কারণে পেপসিনে রূপান্তরিত হয়? পেপসিন এনজাইমে। এই পেপসিন এনজাইমের কাজ কি? এই পেপসিন এনজাইমের কাজ হচ্ছে আমিষ পরিপাকে সাহায্য করা। কি পরিপাকে? আমিষ পরিপাকে, ওকে? আমিষ পরিপাকে এটা হচ্ছে সাহায্য করে। দেখো, দাঁত সম্পর্কে বইয়ের কোন অধ্যায় আলোচনা করে? দাঁত সম্পর্কে তুমি তোমার যেই কি বলে এটাকে, পঞ্চম অধ্যায় আছে খাদ্য পুষ্টি পরিপাক, সেখানে তুমি বিস্তারিত আলোচনা পাবা, ঠিক আছে? ওকে, এই যে দেখছো আরিশা আঞ্জুম, এই যে একজনের নাম অবশেষে বললাম, সে কিন্তু হচ্ছে সবার প্রথমে উত্তরটা করে দিয়েছে এবং আমরা তার জন্য অভিনন্দন জানাই যে সে কিন্তু এখানে বলে দিয়েছে যে এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এইটার উপস্থিতিতে আমাদের মূলত কি হয়, নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, ঠিক আছে? না না, পিত্তরস না, পিত্তরস তো অসম্ভব, কারণ পিত্তরস নিজেই হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই এনজাইমের মতো কাজ করে তার পিত্ত লবণকে ব্যবহার করে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর যারা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে অভিনন্দন, ঠিক আছে?
ওকে, ভেরি গুড। আচ্ছা, যে জিজ্ঞেস করেছো যে দাঁত সম্পর্কে আলোচনা কোথায় করেছে, তুমি যদি বিএসসির বই আলোচনা মানে বিএসসির বই ফলো করো তাহলে তোমার প্রাণীবিজ্ঞান তৃতীয় অধ্যায়, আর যদি তুমি ডিপ্লোমা বই ফলো করো তাহলে তোমার হচ্ছে এসএসসির বইয়ের এসএসসি জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। ঠিক আছে, বলে রাখলাম। আচ্ছা, এরপর দেখো, পাকস্থলীতে খাদ্য মিশ্র আধা তরল রূপকে কি বলা হয়? অর্থাৎ আমাদের খাবারটা যখন আমাদের মুখ থেকে আস্তে আস্তে করে গলা ব্যবহার করে বা গলার পর আমাদের এই খাবারটা যখন গলা থেকে নেমে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, কোথায় গিয়ে পৌঁছায়? পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, তখন সেটা কি হয়? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট তরল তরল ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ একটা আধা তরল অবস্থা ধারণ করে, একটা পেস্টের মতো। আধা তরল কথাটার আরেকটা হচ্ছে, আরেকটা নাম হচ্ছে পেস্টের মতো আকার ধারণ করে। সো সেই পেস্টটাকে আমরা কি বলতে পারি? সেই পেস্টটাকে আমরা কি বলতে পারি দেখি তো? কাইম। আয় হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো, তাহলে তো আর আমাদের আলাদা করে এটা বলতে হচ্ছে না। ভেরি গুড, কাইম। মনে রাখবা, আমাদের যখন বলা হবে মুখগহ্বরে, যখন বলা হবে কি মুখগহ্বরে, মুখগহ্বরে যদি হচ্ছে জিজ্ঞেস করা হয় যে মুখগহ্বরে আসলে সেটা কেমন থাকে, তখন তোমার উত্তর হবে বোলাস। আর তোমাকে যখন বলা হবে পাকস্থলীতে, যখন পাকস্থলীতে বলা হবে তখন তোমার উত্তর হবে কি? তখন তোমার উত্তর হবে কাইম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়, যেই বিষয়টা আমরা এখানে আলোচনা করতে চেয়েছি, এবং তোমরা যেহেতু জানো তাহলে আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না। আচ্ছা, এরপর দেখো, পিত্তরসে নিচের কোনটি থাকে না? এই যে তোমাদের কিন্তু এখন বড় একটা প্রশ্নের আওতায় আমি ফেলে দিয়েছি। বলো, পিত্তরসে নিচের কোনটি থাকে না, বা কোনটি থাকা আমার এখানে যুক্তিযুক্ততা নেই? বলো। ভেরি গুড। হ্যাঁ, তোমরা আজকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে উত্তর করছো, আমার খুবই ভালো লাগছে তোমাদের প্রত্যেককে। এটা কি হইল? আচ্ছা, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা রাত প্রায় হচ্ছে 10টা বাজে, তবুও হচ্ছে এত সুন্দর সুশৃঙ্খলভাবে আমার সাথে উত্তর করছো। আমি তোমাদের প্রত্যেককে হচ্ছে দোয়া করি। আচ্ছা, এই জায়গাটায় আমি কিন্তু হচ্ছে ইতিমধ্যে কয়েকবার উত্তরটা বলে দিয়েছি, যেমন রিয়া সূত্রধর, তুমি কিন্তু হচ্ছে খুব সুন্দর করে উত্তরটা করে দিয়েছো, বাট আরও অনেক যারা হচ্ছে ইতিমধ্যে ভুল করেছো তাদের আমি নামটা আপাতত নিচ্ছি না, বাট আমি আশা করি তুমি হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো যে এখানে আসলে আমি কি বুঝিয়েছি। এখানে আমি বুঝিয়েছি যে পিত্তরসে আমার এমন একটা জিনিস থাকে না যেইটার কারণে আমার এটা বিশেষভাবে উল্লেখিত। ঠিক আছে, সো মনে রাখবা, পিত্তরসে হচ্ছে এনজাইম থাকে না। এনজাইমের বদলে কে থাকে? এনজাইমের বদলে থাকে হচ্ছে পিত্তলবণ। এনজাইমের বদলে কে থাকে? এনজাইমের বদলে পিত্তলবণ থাকে। এবং এই পিত্তলবণের কাজ কি জানো? এই পিত্তলবণের কাজ হচ্ছে স্নেহজাতীয় পদার্থকে, এই পিত্তলবণের কাজ কি? স্নেহজাতীয় পদার্থকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? ইমালসিফিকেশন মানে কি? ইমালসিফিকেশন মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া, ইমালসিফিকেশন এটা এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আমার কোনো একটা স্নেহজাতীয় পদার্থ সাবানের ফেনার মতো টুকরায় পরিণত হয়। ঠিক আছে, সাবানের ফেনার মতো টুকরায় পরিণত হয়। সাবানের ফেনার মতো টুকরায় পরিণত হয়। তার মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। ঠিক আছে, তার মানে এটাতে কোনো এনজাইম থাকে না, বরঞ্চ এটাতে থাকে কি? পিত্তলবণ। এবং সেই পিত্তলবণের বিশেষত্ব হচ্ছে যে স্নেহজাতীয় খাবারকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে দেয়। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো, ক্ষুদ্রান্ত্রের ভিলাসের প্রথম কাজ কি? আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রে এরকম করে হচ্ছে ভিলাস থাকে। সো সেই ভিলাসের কাজ কি? এবং ভিলাসের ছবিটা যদি তোমার মাথায় একটু থাকে তাহলে তোমার জন্য এটা অনেক বেশি সহজ উত্তর করে ফেলা। তো আমি চাই যে তোমরা হচ্ছে এটার উত্তর করে ফেলো, যে ক্ষুদ্রান্ত্রের যে ভিলাস থাকে বা আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, সেই আঙুলের মতো প্রক্ষেপিত অংশের প্রধান কাজ কি? আচ্ছা, ক্ষুদ্রান্ত্রের মধ্যে টোটাল 3টা অংশ কি কি? ডিওডেনাম, যেটা হচ্ছে ইউ শেপড, তারপরে হচ্ছে জেজুনাম, এবং সবার শেষে হচ্ছে ইলিয়াম। সো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এদের তিনজনই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ ক্ষুদ্রান্ত্রই একমাত্র জায়গা যেখানে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে। কি হয়? সব ধরনের খাদ্যের চূড়ান্ত চূড়ান্ত পরিপাক ঘটে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রান্ত্রের কথা যদি আমরা বলি, সবার প্রথমে আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এখানে চূড়ান্ত পরিপাক ঘটে। কি হয়? চূড়ান্ত পরিপাক। এবং একই সাথে এটাও মনে রাখবো যে এখানে কিন্তু শোষণেরও শুরু হয়। কিসের শুরু হয়? শোষণেরও শুরু হয়। ঠিক আছে, সো এই দুইটা তথ্য যদি তুমি মনে রাখতে পারো তোমার জন্য অনেক বেশি সহজ। এই যে দেখছো দেখছো প্রচুর মানুষ কিন্তু ভুল করছে। আমি আসলে এখনও খুবই কনফিউজড যে তোমরা এত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় হচ্ছে কেন ভুল করছো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমি যদি তোমাকে খাদ্য পরিপাকের কথাই বলতাম তাহলে তো আমি তোমাকে
পাকস্থলীর কথা বলতে পারতাম, আমি তোমাকে ক্ষুদ্রান্ত্রের যে কোনো একটা স্পেসিফিক অঞ্চলের কথা বলতে পারতাম, আমি ভিলাস এরকম এত ক্ষুদ্র জায়গায় গিয়ে গিয়ে কেন কথাটা বললাম? কারণ হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ভিলাসের কাজই হচ্ছে শোষণ করা। কি করা? শোষণ করা। তুমি নিশ্চয়ই দেখবা যে তোমার বাসার যে ফিল্টার আছে সেই ফিল্টারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি দানা আছে। তো সেই নুড়ি দানাগুলো কেমন? এবড়ো থেবড়ো না? ক্ষুদ্রান্ত্রের যে ভিলাস আছে, যে কোনো ভিলাসই কি এরকম এবড়ো থেবড়ো। তার কাজই হচ্ছে জিনিসটাকে শোষণ করে নিয়ে নেওয়া। তার কাজ যদি পরিপাক হতো তাহলে আমি তোমাকে এত সহজ প্রশ্ন কি করতাম বলো? আমি তো আগেই বলছি যেখানে 45টা প্রশ্ন আছে যেগুলো খুবই ক্রিটিক্যাল এবং তোমাকে একটু ভেবে উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে খাদ্য শোষণ যারা উত্তর করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে এই চূড়ান্ত পরিপাক কথাটা দিয়ে একটু চেষ্টা করেছি যেন তোমাদেরকে আমি মানে এদিক থেকে অন্য দিক নিতে পারি এবং আমি সেখানে সফল, ঠিক আছে? আমি চাই না সফল হতে, কিন্তু আমি চাই তোমরা হচ্ছে আমাকে বিফল করে দিয়ে আমি তোমাদের যতই ঘোরাতে চাই না কেন তুমি যেন উত্তরটা করতে পারো ঠিক যেভাবে তোমার পরীক্ষার হলে যারা প্রশ্ন তৈরি করে তারা যেন তোমাকে না পারে, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ পারছি, ভেরি গুড। ওকে, এরপর দেখো, স্নেহজাতীয় খাদ্য ভাঙার জন্য লাইপেজ এনজাইমের কার্যকারিতা কে বাড়ায়? আমি জানি এটা তোমরা হচ্ছে সবাই পারবা, বলো। আমি জানি, আমি হচ্ছে তোমাদের ওই যে বললাম না যে 15টা প্রশ্ন আছে সহজ, এই প্রশ্নটা হচ্ছে তার আওতায়, বলে ফেলো। এটা আমি 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 দেখবো না যে কে কে এটা ভুল করছো বা হচ্ছে সঠিক করছো, আমি এটা দেখবো না। ভুল কেন হয়? ভুল না হলে তো তুমি শিখতে পারবা না, ঠিক আছে? তুমি যখন প্রথম হাঁটা শুরু করছো, তুমি যদি হচ্ছে একবারও না পড়ে যাও তাহলে তো তুমি বুঝবা না যে তোমাকে কিভাবে সঠিকভাবে দাঁড়াতে হবে। তুমি যদি ঠাস করে পড়ে না যাও তাহলে তো তুমি বুঝবা না যে এইভাবেই সঠিকভাবে দাঁড়াতে হয়, তাহলে তো তোমার কাছে মনে হবে এটাও সঠিক এটাও সঠিক। তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবা যে হ্যাঁ এভাবে দাঁড়ায় থাকলেই তোমার জন্য সেটা পারফেক্ট, ততক্ষণ পর্যন্ত তোমার ভুল হবেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এরপরও একজন ভুল করে ফেলছে, তোমাকে আরও বেশি কনসেপ্টের দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখলেই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে যাওয়া যাবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সম্পর্ক শুধুমাত্র পাকস্থলিতে, ঠিক আছে? এবং পাকস্থলিতে আমাদের জাস্ট আমাদের যে স্নেহ আছে সেই স্নেহ খুব সামান্য পরিমাণে কি করে, খুব সামান্য পরিমাণে হচ্ছে আমাদের এখানে সহায়তা করে। তবে তোমরা যারা বিএসসি আছো একটু লক্ষ্য করো যে তোমরা যারা বিএসসি আছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা এরকম হবে, ঠিক আছে? যে গ্যাস্ট্রিক লাইপেজ, তথ্যটা এরকম যে আমাদের স্নেহজাতীয় খাদ্য ভাঙার জন্য গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের কার্যকারিতা কে বাড়ায়? তুমি যদি এই প্রশ্নটা ধরো তাহলে তোমার জন্য উত্তরটা কি হবে? তোমার জন্য উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন? কারণ আমাদের একমাত্র গ্যাস্ট্রিক লাইপেজই কি করে? গ্যাস্ট্রিক লাইপেজই হচ্ছে স্নেহজাতীয় খাদ্য ভাঙে এবং তার জন্য কি ধরনের পরিবেশের প্রয়োজন হয়? অম্লজাতীয় পরিবেশের বা আম্লিক পরিবেশের। কিসের পরিবর্তন প্রয়োজন হয়? আম্লিক পরিবেশের, ঠিক আছে? আমলিক বানান তো ভুল করছি, ঠিক আছে? আম্লিক পরিবেশের। কিন্তু তুমি যদি হচ্ছে ডিপ্লোমা হও তোমার জন্য প্রশ্নটা এরকম যে স্নেহজাতীয় খাদ্য ভাঙার জন্য কোন কোন ধরনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে পিত্ত লবণ। তাহলে আমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করি যে স্নেহজাতীয় খাদ্য ভাঙার জন্য গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের কার্যকারিতা কে বাড়ায়? অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি প্রয়োজন? আম্লিক পরিবেশ প্রয়োজন, এবং আমরা সবাই জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা অম্ল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? না না, বিএসসি প্রিপারেশন হলে তো আরও ভালো, বিএসসি প্রিপারেশন হলে তো আরও ভালো। তোমার আমি চাইছি যেন তুমি হচ্ছে এই জিনিসটা ওইভাবেই চেক দাও, ঠিক আছে? এই জিনিসটা চাইলেই তুমি কি আনসার তো বলে দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তো আনসার তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমিস্ট্রি, এবং আমি তোমাদের জন্য খুব সম্প্রতি একটা ভিডিও বানাবো ঠিক 30তম দিনের দিনে, তোমরা হচ্ছে সেই ভিডিওটা দেখে নিবা। এখন তোমাদের জন্য আমরা যারা হচ্ছে মানে যারা কোর্সে আছো তারা হচ্ছে যেভাবে পড়ছো সেভাবেই পড়তে থাকো। আমি এটাকে একদম কনসাইজ করে একদম প্রিসাইজ করে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব, এটার জন্য তুমি হচ্ছে একটু অপেক্ষা করো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। বৃহদন্তের প্রধান কাজ কোনটি? অনেকক্ষণ পরে আমরা হচ্ছে বৃহদন্তকে পেলাম। বৃহদন্ত হচ্ছে আমাদের একদম শেষ মুহূর্তে, এবং তার মধ্যে আমরা কাকে পাই? তার মধ্যে আমরা পাই হচ্ছে সিকাম, তারপরে হচ্ছে কোলন, এবং মলাশয়। এই যে এটার আনসার হচ্ছে এইটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি এই যে অ্যান্সারটাকে সঠিক করে দিয়েছি কনফিউশন দূর করার জন্য। এই যে দেখো,
এখানে কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাকে হচ্ছে প্রশ্নটা সলভ করে দিয়েছি যে উভয়ের জন্যই সেম থাকুক, ঠিক আছে, যে স্নেহজাতীয় খাদ্য ভাঙার জন্য গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের কার্যকারিতা কে বাড়ায়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড? কারণ হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমের একটা আম্লিক অবস্থা বা একটা অ্যাসিডিক অবস্থা, আম্লিক বা হচ্ছে একটা অ্যাসিডিক দশা প্রয়োজন, ঠিক আছে। সো সেই অ্যাসিডিক অবস্থাটা কার মাধ্যমে আসে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে আসে। সো এটা আমি তোমাদেরকে কনফিউশনটা সলভ করে দিলাম, ঠিক আছে। পরীক্ষার হলে এরকমই আসবে, বাট আমি একটু বেশি পেঁচাতে গিয়ে তোমাদের জন্য বিপদ না আনা আর কি, ঠিক আছে। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নটা বলে ফেলেছো তোমরা যে পানি শোষণ এবং মল গঠন। হ্যাঁ, আমরা মূলত বৃহদন্ত হচ্ছে কি, বৃহদন্ত হচ্ছে শোষণের জন্য আমাদের বিশেষায়িত, সুতরাং আমাদের এই জায়গাটা পরিপাকের জন্য আমাদের প্রয়োজনীয় না, বা এনজাইমও এখানে কোনো কাজে লাগে না, আমাদের কি জাস্ট পানি শোষণ এবং মল গঠন। ওকে, আচ্ছা, এরপরে আসো, আমাদের শোষিত খাদ্যকে কোষের প্রোটোপ্লাজমে রূপান্তরের প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? অর্থাৎ আমরা যে শোষিত খাবারটাকে শোষণ করলাম, সেই খাবারটাকে কোষের প্রোটোপ্লাজমে রূপান্তরের জন্য, অর্থাৎ কোষের প্রোটোপ্লাজমের শক্তিতে রূপান্তরের জন্য যেই প্রক্রিয়াটা কাজে লাগে, সেই প্রক্রিয়াটার নাম কি বলো তো? পানি শোষণ এবং মল গঠন। ভেরি গুড। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমি আশা করি সবাই পারবা। বলো, শোষিত খাদ্যকে কোষের প্রোটোপ্লাজমে, এটা হচ্ছে ডিপ্লোমাদের থেকে প্রশ্ন, তবে এটা যারা হচ্ছে বিএসসি আছো তারাও হচ্ছে পারার কথা। বলো যে শোষিত খাদ্যকে কোষের প্রোটোপ্লাজমে রূপান্তরের প্রক্রিয়ার নাম কি? বলো। আমরা একটু দেখে আসি যে আমাদের আসলে ঠিক কি পরিমাণ তোমরা আমাদের সাথে এঙ্গেজ আছো। এটা আমার দেখতে খুব ভালো লাগে এবং আমি বিশ্বাস করি যে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আসলে আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে, ঠিক আছে। ভেরি গুড, সবাই একটু উত্তর করে ফেলো। এটা তো সবাই পারে, আমি তো ভাবছি এটা অনেকেই পারবা না। আয় হায়, তোমরা আজকে আমাকে বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক সারপ্রাইজ দিচ্ছ, এটা আমার খুব ভালো লাগছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটাই তো দরকার, এটাই তো দরকার। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন কোনো একটা টিচার মনে করতেছে তুমি পারো না, বাট তুমি পারো, তখন মনে করবা যে হ্যাঁ তুমি আসলে সফল। কেন? কারণ ইতিমধ্যে তুমি জিনিসগুলো পারো, তার মানে কি তোমার ওই জায়গাগুলো, অর্থাৎ ওই কনফিউশনের জায়গাগুলো আলহামদুলিল্লাহ তোমার কি, তোমার আওতায় আছে, ঠিক আছে। তাহলে শোষিত খাদ্যকে, আমাদের জিনিসটা হচ্ছে এরকম, আমি আরেকবার বলে দিই যারা হচ্ছে পারছো না, সেটা হচ্ছে কোনো একটা খাদ্যকে যখন আমরা এরকম মানে চূর্ণ বিচূর্ণ করি, তখন সেটাকে আমরা কি বলি? চূর্ণ বিচূর্ণ যখন করা হয় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় হচ্ছে পরিপাক, ঠিক আছে। তখন সেটাকে কি বলা হয়? পরিপাক। আচ্ছা, এরপরে এটাকে যখন আমরা আমাদের রক্তনালী পর্যন্ত, বা রক্তনালী হচ্ছে যখন এটা শোষণ করে, তখন সেটাকে বলা হয় শোষণ। তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় শোষণ। এবং এই রক্তনালী যখন হচ্ছে কোষ পর্যন্ত পৌঁছায়, কোষ মানে কি? নিউক্লিয়াস সমৃদ্ধ। সো এই যে আমাদের প্রোটোপ্লাজম এই পর্যন্ত যখন পৌঁছায়, তখন সেটাকে বলা হয় আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। ভেরি গুড, আমার খুব ভালো লাগতেছে তোমরা এই প্রশ্নটা উত্তর করতে পারছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আত্তীকরণ, ঠিক আছে, ভেরি গুড। ওকে, এই বিষয়টাই হচ্ছে আমাদের এখানের কনসেপ্ট। আচ্ছা, এরপরে আসো, রক্ত কি? ঠিক আছে, তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেহে টোটাল 4 ধরনের কি আছে? 4 ধরনের টিস্যু আছে। কয় ধরনের টিস্যু আছে? 4 ধরনের টিস্যু আছে। হ্যাঁ, আমাদের দেহে টোটাল 4 ধরনের টিস্যু আছে, এবং সেই টিস্যুর ধরন কি কি? আবরণী টিস্যু, তারপরে হচ্ছে যোজক কলা বা হচ্ছে যোজক টিস্যু, তারপরে হচ্ছে পেশি টিস্যু, এবং সর্বশেষ স্নায়ু টিস্যু। সো এই যে 4 ধরনের টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যে আমাদের রক্ত একমাত্র বা দ্বিমাত্র বলতে পারি, কারণ রক্তের সাথে লসিকাও আছে, যারা বা এই দুইজন হচ্ছে আমাদের একমাত্র কি বলো? তরল যোজক কলা, রাইট। অর্থাৎ এরা হচ্ছে আমাদের সমগ্র দেহকে কানেক্ট করে, যে কারণে তাকে আমরা বলি হচ্ছে যোজক বা হচ্ছে কানেকটিভ টিস্যু। কি বলি? কানেকটিভ টিস্যু। এবং অবশ্যই রক্ত যে তরল, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তরল যোজক কলা, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। এরপর দেখো, রক্ত জমাট বাঁধায় প্রত্যক্ষ ভূমিকা রাখে কোন প্রোটিন? আশা করি এই জায়গায় তোমাদের আটকাতে পারবো। দেখা যাক এটা আটকাতে পারি কিনা। আমি একটু দেখতে চাই যে এই জায়গাটা আমি তোমাদেরকে আটকাতে পারি না, ঠিক আছে। এই ক্লাসটা সবার জন্য, তুমি যদি বিএসসি প্রস্তুতি নাও তোমার জন্য আছে, তুমি যদি হচ্ছে ডিপ্লোমা প্রস্তুতি নাও তোমার জন্য অবশ্যই আছে। যোগাযোগ কলা না, তরল যোজক কলা, সঠিকভাবে লিখে দাও, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে, ঠিক আছে। এবং তোমাদের যারা, আমি বিশ্বাস করি তোমরা যারা হচ্ছে সম্পূর্ণ লিখছো, যেমন তরল যোজক কলা, হ্যাঁ, তার এটা যারা লিখছো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা, যারা শুধু সি লিখছো, বি লিখছো, তাদের থেকে বেশি। তোমরা মন খারাপ করিও না যে ভাই এই কথাটা কেন বললেন, কারণ হচ্ছে
এই কথাটা বলার কারণ হচ্ছে তুমি যখন এটা সম্পূর্ণ লিখছো তুমি আমার সাথে একবার পুরোটা পড়ে একবার লিখে ফেলতেছো, তার মানে পরীক্ষার হলে যদি কোনো কারণে আসে তুমি অবশ্যই এটা সঠিক উত্তর করবা। ঠিক আছে, গত বছরের আমি আসলে ঠিক বলতে তোমাকে উত্তরটা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে গত বছরের সাথে এবছরের বিব্রেইনার সাধারণ বিজ্ঞান বইয়ের অনেক পার্থক্য। তবে তথ্য তো একই আছে, ঠিক না? কম বেশি হোক, বাট হচ্ছে তথ্য তো একই আছে, তুমি আপাতত পড়তে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, হিমোগ্লোবিন কে বলছে? আল্লাহ, আমি তো এটা রক্ত জমাট বাঁধায় হিমোগ্লোবিন। তুমি যদি রক্ত জমাট বাঁধাও তাহলে তো হিমোগ্লোবিন মারা যাবে। হিমোগ্লোবিন তো চাইবে না যে সে হচ্ছে মারা যাক। তুমি কি চাইবা যে তোমার হচ্ছে কোনো ক্ষতি হোক? তুমি তো চাইবা না। তার মানে কি হিমোগ্লোবিন এখানে সঠিক উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমি বানাই দিছি হিমোগ্লোবিন অপশন। ঠিক আছে, ফাইব্রোনিজেন, ভেরি গুড, তোমরা খুব সুন্দর উত্তর করছো। আমাদের রক্ত জমাট বাঁধায় প্রত্যক্ষ ভূমিকা রাখে কোন প্রোটিন? ফাইব্রোনিজেন। আমরা জানি যে আমাদের প্রোথ্রম্বিনকে থ্রম্বিনের পরিণত করতে হয়। প্রোথ্রম্বিনকে কি? প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতে হয়। কিসে পরিণত করতে হয়? থ্রম্বিনে পরিণত করতে হয়। এবং এই থ্রম্বিনই হচ্ছে পরবর্তীতে আমাদের কি থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় আমাদের কি তৈরি করে? আমাদের হচ্ছে সরি, এই ফাইব্রোনিজেনের সহায়তায় থ্রম্বিন কিসে তৈরি করে? আমাদের হচ্ছে ফাইবার বা হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কে সহায়তা করে? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাহায্য করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এবং তার প্রতি আমরা যথেষ্ট দায়বদ্ধ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপরে আসো, মানুষের লোহিত রক্তকোষে কোনটি অনুপস্থিত? মানুষের যে লোহিত রক্তকণিকা আছে অর্থাৎ RBC বা লোহিত রক্তকণিকা, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসল, এই রেড ব্লাড কর্পাসলে কোনটি অনুপস্থিত? একটু দ্রুত বলে ফেলো, একটু দেখা যাক কে কে এটা সঠিক উত্তর করতে পারে। ফাইব্রোনিজেন, ভেরি গুড, রাইট, ভেরি গুড। হ্যাঁ, ফাইব্রোনিজেন, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই সাদিয়া সিদ্দিকা, তুমি যদি হচ্ছে নোট করো, আমি তোমার উত্তর চাচ্ছি না, কারণ আমি তো একটু পর দেখবো যে তুমি হচ্ছে হ্যাঁ খুব সুন্দরভাবে তোমার নোটটা তুমি আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করছো, সুতরাং আমি তো চাইবো যে তুমি হচ্ছে হ্যাঁ হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল হয়। ভেরি গুড, ভেরি গুড। নিউক্লিয়াস, 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 হ্যাঁ এইটা সবার কিন্তু কমন পড়ছে, এটা কিন্তু সবার কমন পড়ছে। কেন? কারণ হচ্ছে এটা আমরা অসংখ্য বার পড়ছি। এটা কি অসংখ্য বার পড়ছি না? হ্যাঁ, এটা আমরা অসংখ্য বার হচ্ছে এটা পড়ছি। ভেরি গুড, রাইট। ওকে, তাহলে এটার উত্তর কি? নিউক্লিয়াস। আচ্ছা হ্যাঁ, কে যেন একটু বলছো, সেটা হচ্ছে আমরা যখন এই থ্রম্বিন আছে সেই থ্রম্বিনটা হচ্ছে আমাদের ফাইব্রিনে পরিণত হয়। হ্যাঁ, সেই থ্রম্বিনটা কি আমাদের এই যে ফাইব্রোনিজেনের সহায়তায় ফাইব্রিনে পরিণত হয়। হ্যাঁ, আমি হচ্ছে ফাইব্রিন কথাটা উচ্চারণ করতে পারছিলাম না। ঠিক আছে, এটা হচ্ছে ফাইব্রিন, ফাইব্রিন সম্ভবত। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের থ্রম্বিন এখানে সাহায্য করে, এবং আমাদের এই যে ফাইব্রোনিজেন আছে, ফাইব্রিনোজেন, উনি হচ্ছেন আমাদের এখানে সহায়তা করে, এবং এইখানে আমাদের কাজে লাগে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনকে। ঠিক আছে, সো এটা একটা খুব সুন্দর ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এটা মনে হয় উচ্চারণটা সঠিকভাবে করতে পারছি না, বা কোনো কারণে ভুল হচ্ছে, যে কারণে তখন উচ্চারণটা ভুল হয়েছে। ঠিক আছে, ভেরি গুড, সমস্যা নেই, এটা দুই একটা তথ্য হতে পারে। আচ্ছা, সো নিউক্লিয়াস সঠিক উত্তর। এরপরে আসো, রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় মূলত কোনটির অভাবে, অর্থাৎ কোনটির কারণে মূলত আমাদের হচ্ছে এই অ্যানিমিয়া বা হচ্ছে রক্তাল্পতা দেখা যায়? সেটা কি শুধুমাত্র রেড ব্লাড কর্পাসল, নাকি সেটা WBC বা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল, নাকি হচ্ছে প্লাজমা? বলো তো একটু এটা। আমার কেন বারবার মনে হচ্ছে যে ফাইব্রিন কথাটা, হ্যাঁ ফাইব্রিন কথাটা তো ঠিক হওয়ার কথা, ফাইবার জাতীয়। সমস্যা নেই, অনেক সময় হচ্ছে আমাদের ব্রেইন কিছু কিছু ক্ষেত্রে একটু গ্যাপ রেখে যায়, যে গ্যাপটার কারণে আমরা অনেক সময় একটু সহজ জিনিসও আমাদের কাছে মনে হয় কনফিউজ। আমরা তো প্রস্তুতি নিয়ে আসছি, তারপর আমার কেন মনে হচ্ছে যে এটা কথার মিসম্যাচ হচ্ছে। ঠিক আছে, প্লাজমা তো ধারে কাছেও না, প্লাজমা তো হচ্ছে আমাদের রক্তরস, কিন্তু আমার হচ্ছে রক্তাল্পতার কথা বলা হয়েছে। ঠিক আছে, সো এটা কি হবে? হিমোগ্লোবিন। মনে রাখবা, আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা তখনই হয় যখন আমার হিমোগ্লোবিনের স্বল্পতা হয়, অর্থাৎ আমার যখন হিমোগ্লোবিনগুলা ভেঙে যায় তখনই আমার কি হয়? তখনই হচ্ছে আমাদের এই অ্যানিমিয়া বা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। এবং লোহিত রক্তকণিকা যেহেতু আমাদের রক্তের প্রায় 99% পর্যন্ত রক্তকণিকার ধরে রেখেছে, যে কারণে হচ্ছে আমাদের তখন কি দেখা যায়? রক্তাল্পতা দেখা যায়। ঠিক আছে, WBC এর ফুল মিনিং হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল বা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, ওকে। এরপরে বলো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কে? এখানে ছোট্ট একটা মানে
আমি হচ্ছে প্রশ্নের একটু পরিবর্তন করতে চেয়েছিলাম, বাট মনে হলো যে না তোমরা পারবা, তোমরা সেটা করলেও হচ্ছে উত্তর করতে পারবা। আচ্ছা, তোমাদের কাছে একটা মানে আমি দেই, সেটা হচ্ছে এইখানে যেটা উত্তর আছে এইটার সাথে আরও একটা সঠিক উত্তর আছে। উত্তর ব্যতীত আরও একটা আছে যেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কাজটা করে, ঠিক আছে? আরও একটি, সেটাও তোমরা হচ্ছে একটু বলবা, ঠিক আছে? যে এই দুইটা শ্বেতরক্ত কণিকা বা এই দুইজন হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। সো এইটা আমাদেরকে একটু বলবা, দেখি এটা কে কে আমাকে একটু বলতে পারো। নিউট্রোফিল, নিউট্রোফিল, ভেরি গুড। নিউট্রোফিল না, প্লেটলেট হচ্ছে আমাদের অনুচক্রিকা, তার মানে ওর সাথে আমাদের আসলে এখানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার কোনো সম্পর্ক নাই। মনে রাখবা অনুচক্রিকা বা প্লাটিলেট এটা হচ্ছে আমাদের রক্ত জমাটের সাথে সম্পর্ক, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের রক্ত জমাটের সাথে সম্পর্ক। ওকে, এটার সাথে কি আমাদের রক্ত জমাটের সম্পর্ক, এ বাদে আমাদের এর সাথে খুব একটা ভালো সম্পর্ক নাই, ঠিক আছে? হোয়াইট ব্লাড সেলের মধ্যেই তো আমাদের হচ্ছে নিউট্রোফিল, তার মানে নিউট্রোফিলের সাথে আরও একজন আসে, সে হচ্ছে আমাদের মনোসাইট, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো যে আমাদের নিউট্রোফিলের সাথে আরও একজন আছে, তার নাম হচ্ছে মনোসাইট। এই দুজন ব্যক্তিই মূলত আমাদের কি করে, এই দুজন ব্যক্তিই মূলত হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে? এটা আমি তোমাদের, এই যে আমাদের সুহাদা কিন্তু উত্তর করেছে, থ্যাংক ইউ তাসফিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এরপর দেখো অ্যান্টিবডি উৎপাদনে প্রধান ভূমিকা কে রাখে? অ্যান্টিবডি সম্পর্কে আমরা অনেকবার পড়েছি, আমাদের রক্তের গ্রুপিং সম্পর্কে, অ্যান্টিবডি অ্যান্টিজেন সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা আছে। সেই হিসাবে অ্যান্টিবডি উৎপাদনে প্রধান ভূমিকা রাখে কোনটি? সো এইটার জন্য আমরা বলেছিলাম যে রক্তকণিকার, হ্যাঁ, রক্তকণিকার উপাদান সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে, রক্তকণিকার উপাদান সম্পর্কে। এবং সেখানে আমরা আরবিসি তো অবশ্যই পড়ব, আরবিসির মধ্যে আমরা সব থেকে গুরুত্ব সহকারে পড়ব হচ্ছে হিমোগ্লোবিন সম্পর্কে। কার সম্পর্কে? হিমোগ্লোবিন সম্পর্কে। এই যে হিমোগ্লোবিন সম্পর্কে পড়ব। এছাড়া আমরা আমাদের ডাব্লিউবিসির ক্ষেত্রে টোটাল দুই ধরনের জিনিস দেখতে পাই, একটা হচ্ছে আমাদের অ্যাগ্রানিউলোসাইট অর্থাৎ যারা হচ্ছে আমাদের দানাদার নয়, অর্থাৎ অদানাদার শ্বেতরক্ত কণিকা, আর এটা হচ্ছে গ্রানিউলোসাইট। সো এই অ্যাগ্রানিউলোসাইট এবং গ্রানিউলোসাইটের মধ্যে যে ভাগ আছে, যেমন অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে আছে হচ্ছে মনোসাইট, ঠিক আছে? আর আমাদের আরেকজন হচ্ছে লিম্ফোসাইট, আরেকজনকে লিম্ফোসাইট। আবার আমরা যদি হচ্ছে গ্রানিউলোসাইটের ক্ষেত্রে দেখি, প্রথমেই হচ্ছে আমাদের নিউট্রোফিল, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের বেজোফিল, তারপরে হচ্ছে আমাদের ইওসিনোফিল, বেজোফিল, হ্যাঁ, তারপরে হচ্ছে ইওসিনোফিল। আবার আমরা যদি লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখি, লিম্ফোসাইটে হচ্ছে টোটাল 3 ধরনের কোষ আছে, সেটা হচ্ছে টিসেল, না টিসেল আগে লিখবো না, আগে লিখবো হচ্ছে বিসেল, তারপরে হচ্ছে টিসেল, এবং সবার শেষে হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল অর্থাৎ এনকে। ওকে, সো এই যে আমাদের ছকটা আছে, এই ছকটা যদি তুমি জানো তোমার জন্য এই উত্তরটা সহজ, এবং আমি দেখতে পাচ্ছি সবাই লিম্ফোসাইট উত্তর করছে, সো আমি এটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না। আচ্ছা, এরপরে দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন? আমরা জানি রক্তের জমাট বাঁধার ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর বা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা? রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হচ্ছে টোটাল 13টা, এবং সেখানে আমরা হচ্ছে আয়ন যদি কথা বলি, যে আয়ন হিসেবে সহায়তা করে কে? আয়ন হিসেবে সহায়তা করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আয়ন হিসেবে কে সহায়তা করে? ক্যালসিয়াম আয়ন। এছাড়া আমাদের একটা ভিটামিন সাহায্য করে, সেই ভিটামিনটার নাম কি? অর্থাৎ এমন একটা ভিটামিন এখানে সাহায্য করে যে ভিটামিনটা আমাদের হচ্ছে প্রতিদিন আমরা জানি, এবং আরও সহজ করে বললে সেটা হচ্ছে স্নেহদ্রবণীয় ভিটামিন। কিসের দ্রবণীয় ভিটামিন? স্নেহদ্রবণীয়। বলো কে সেটা? ভিটামিন কে, একদম সঠিক। সেটা কে? এটা হচ্ছে ভিটামিন কে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন, যে সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপ, অর্থাৎ কোন গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে? আমি তোমাদের থেকে এটা উত্তর শুনতে শুনতে একটু ছোটোখাটো আঁকাকি করে ফেলি। সেটা হচ্ছে আমাদের জানতে হবে সার্বজনীন রক্তদাতার ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে কি এই ছকটা একটু মনে রাখতে হবে, ঠিক না? এই ছকটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং সেই ছকটা আসলে ঠিক কেমন, কি মিন করে? এই ছকটা আসলে আমাদেরকে মিন করে যে ইন টোটাল আমরা, এই যে এটা হচ্ছে আমাদের সেই ছক, যেই ছকটা মূলত হচ্ছে আমরা আমাদের কাজে লাগাবো। আমি একটু দেখতে চাই যে এটার উত্তর কে কে জানো, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে আমাদের, মানে আমি তোমাদের জন্য ছকটা তৈরি করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। ধরো হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ যদি হয় এ, হ্যাঁ, তাহলে তার জন্য অ্যান্টিজেন কে, ঠিক আছে? তার জন্য অ্যান্টিজেন কে, এবং তার জন্য হচ্ছে অ্যান্টিবডি কে, হ্যাঁ,
এইটা যদি আমরা ধরতে পারি আমাদের হচ্ছে প্রশ্নের উত্তর অর্ধেক শেষ। তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এ বি, এবং সর্বশেষ আমাদের হচ্ছে ও বা হচ্ছে নট। সো এর জন্য অ্যান্টিজেন এ, বি এর জন্য অ্যান্টিজেন হচ্ছে বি। ওকে, তারপরে আমাকে বলো এর জন্য অ্যান্টিবডি কে? এর জন্য অ্যান্টিবডি হচ্ছে বি। ওকে, সেটাকে আমরা হচ্ছে বিটা বা হচ্ছে ছোট বি দিয়ে লিখি, আর আমাদের এটার জন্য হচ্ছে এ। এখন আমাদের বি এর জন্য এবং এ এর জন্য কমপ্লিট। এখন মনে রাখবা এ বি এর ক্ষেত্রে, ঠিক আছে, এ বি এর ক্ষেত্রে কি হয়, এ বি এর ক্ষেত্রে তার নিজস্ব কি নেই, তার নিজস্ব কোনো কি নেই বলো তো, বলতে পারবা কেউ? তার নিজস্ব কি নেই, তার কি অ্যান্টিজেন নেই নাকি হচ্ছে অ্যান্টিবডি নেই বলো তো? তার কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। কেন? কারণ হচ্ছে তার অ্যান্টিবডি না থাকার কারণে কেউ যদি তাকে রক্ত দেয় সেই রক্তটা সে জমাট বাঁধায় না, বরঞ্চ তার এ এবং বি উভয় ধরনের কি আছে, উভয় ধরনের অ্যান্টিজেন থাকলেও তার মধ্যে কোনো প্রকার অ্যান্টিবডি নেই। আবার ও এর ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্টিজেন না থাকলেও এ এবং বি উভয় ধরনের কি আছে, উভয় ধরনের অ্যান্টিবডি আছে। এখন সহজ হয়ে গেল যে আমাদের একমাত্র এ বি এই ব্যক্তি কি করতে পারে, সবার থেকে রক্ত নিতে পারে, আর একমাত্র ও উনি কি সবাইকে রক্ত দিতে পারে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ব্লাড গ্রুপ ও। ওকে, ঠিক আছে। এবং সর্বজনীন গ্রহিতাকে, গ্রহিতা হচ্ছে এবি। আচ্ছা, এরপর দেখো হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীরযুক্ত প্রকোষ্ঠ কোনটি? অর্থাৎ এটা এমন একটা প্রকোষ্ঠ যেই প্রকোষ্ঠটা রক্ত সারা শরীরে পাম্প করে। এখন তুমি যদি জানো সারা শরীরে পাম্প করে, এমন একটা রক্ত যেটা সারা শরীরে পাম্প করে, মানে এমন একটা প্রকোষ্ঠ। সো সেই প্রকোষ্ঠটা কি? তুমি যদি হচ্ছে প্রকোষ্ঠটার কথা চিন্তা করো, যে আমরা যদি হচ্ছে একটা প্রকোষ্ঠ আঁকার চেষ্টা করি তাহলে হচ্ছে জিনিসটা কীরকম হয় বলো তো? ঠিক এরকম, রাইট? এই যে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটাকে আমরা বলতে পারি হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এবং এটাকে বলি হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এর মধ্যে কে আমাদের কি করে? আমাদের একমাত্র বাম অলিন্দ, একদম এই বাম অলিন্দ কেন হবে, বাম নিলয়। এই যে ফারহানা ইসলাম একদম সঠিক উত্তর, কি সঠিক উত্তর করেছে, বাম নিলয়। তোমাদের কি মনে নাই এই যে সব ধরনের রক্ত আমার হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়, সব ধরনের রক্ত কি আমার রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়, এরপরে আমাদের রাইট ভেন্ট্রিকলে কি হয়, সেই রাইট ভেন্ট্রিকলে চলে যায়, সেখান থেকে আমাদের ফুসফুসে চলে যায়। কোথায় যায়? ফুসফুসে। ফুসফুস থেকে রক্তটা চলে আসে লেফট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে, সেখান থেকে সেটা চলে আসে লেফট ভেন্ট্রিকলে, এবং সেখান থেকে সেটা চলে যায় কি সমগ্র শরীরে। তার মানে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল উনি সমগ্র শরীরে আমাদের অক্সিজেনযুক্ত রক্তটা পাম্প করে, এবং এই কারণে যেহেতু এইখানে পাম্পটা এত বেশি করতে হয় যে তাকে সব থেকে বেশি পুরুত্বের অধিকারী করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি? বাম অলিন্দ। এই বাম অলিন্দ কেন দেখাচ্ছি, বাম নিলয় কই, এই যে বাম নিলয়। আচ্ছা, এরপর বলো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে কে থাকে? তুমি আমি থাকি নাকি হচ্ছে অন্য কেউ থাকে বলো তো? বাম নিলয়। ভেরি গুড, রাইট, একদম সঠিক। আমাদের সঠিক উত্তর কি? বাম নিলয়। ওকে, খুব ভালো, হ্যাঁ একদম সঠিক, ধন্যবাদ তোমাদেরকে। না, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি আমরা, একদম সহজ। তুমি জাস্ট হচ্ছে কোনটা কার পরে কে কি করে এটা মনে রাখতে পারলেই তোমার জন্য একদম ক্লিয়ার। ওকে, রাইট, ট্রাইকাসপিড কপাটিকা। এটাকে, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কনসেপ্ট ক্লাস নুসরাত জাহান, তুমি যদি হচ্ছে আমাদের সাথে আমাদের কোর্সে যুক্ত থাকো, এখনই ক্লাসটা শেষ করা মাত্রই তুমি হচ্ছে রাফসান ভাইয়ের ক্লাসটা দেখে আসবা, যেখানে হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসটা বর্ণনা করা হয়েছে। তোমার, আমার মনে হয় না তুমি আর এটা ভোলার কোনো সুযোগ আছে। সুতরাং সেই ক্লাসটা দেখে আসো এবং চেষ্টা করো যেন হচ্ছে তুমি এটা আর ভোলা না ভুলো। হ্যাঁ, এটা তোমার কোনো ট্রিক্স লাগবে না, তুমি জাস্ট নিজ থেকে ফিল করবা। তুমি যখন শ্বাস গ্রহণ করতে, সরি, তুমি যখন হচ্ছে একটা পাম্প হচ্ছে রক্তটা, সব সমগ্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সবার প্রথমে তোমার ডান দরজা দিয়ে ঢুকলো, ডান দরজা দিয়ে ঢুকে ডান জানালা অর্থাৎ ডান যে নিলয় আছে সেই ডান নিলয় থেকে বের হয়ে ফুসফুসের কাছে গেল, ফুসফুসের কাছে গিয়ে সে পরিশুদ্ধ হলো, পরিশুদ্ধ হয়ে তোমার বাম যে দরজা আছে বা বাম নিলয়, বাম অলিন্দ আছে সেখানে ঢুকলো, সেখান থেকে সে বাম জানালা পথ হয়ে আবার সমগ্র পৃথিবীর জন্য ঘুরে বেড়ানো শুরু করলো। তার মানে কি? যে আমার এখানে
এই যে ডান নিলয়, ডান অলিন্দ, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, ট্রাইকাসপিড ভালভ, ভেরি গুড। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এবং আমাদের বিভিন্ন জায়গায় এই সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে, এবং আমাদের এই বাইকাসপিড ভালভ আর হচ্ছে মাইট্রাল ভালভ এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে। ঠিক আছে, বাম অলিন্দ এবং হচ্ছে বাম নিলয়ের মাঝখানে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে মাইট্রাল ভালভ বা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আচ্ছা, এরপর দেখো ফুসফুসীয় ধমনী কে বহন করে। আমার এটা খুব মানে ফুসফুসীয় ধমনী কি বহন করে এটা তোমরা আমাকে একটু বলবা। ঠিক আছে, এবং এটা বলার জন্য তোমাদের আবার হচ্ছে ওই এটা লাগবে যে আমাদের এখানে আসলে ঠিক কে কোন কাজটা করে, ঠিক না? এটা তোমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি হলো, ঢুকলো। কার মাধ্যমে ঢুকছে বলো তো? সুপেরিয়র ভেনা কাভা বা হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং হচ্ছে নিম্ন মহাশিরার মাধ্যমে। এবং এরপরে আমাদের রাইট যে ভ্যান্ট্রিকল আছে সেইখান থেকে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে গেল। সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের পালমোনারি অথবা ফুসফুসীয় আর্টারি বা হচ্ছে ধমনী। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে প্রত্যেকবারই হচ্ছে এমসিকিউটা রাখি জাস্ট এটা বলার জন্য যে যদি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে ঢোকে, যদি আমাদের হৃৎপিণ্ডে ঢোকে তাহলে সেটা কি? যদি হৃৎপিণ্ডে ঢোকে তাহলে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের শিরা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের শিরা। আর যদি হচ্ছে বের হয়, যদি হচ্ছে বের হয় তাহলে সে কি? তাহলে সে হচ্ছে আমাদের ধমনী। যদি বের হয় তাহলে কি? তাহলে সে হচ্ছে ধমনী। ঠিক আছে, তাহলে সে কি? তাহলে সে হচ্ছে ধমনী। ওকে, হ্যাঁ, তার মানে কি আমাদের এইখানে কি নিয়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। আদর্শ রক্তচাপ কত? আদর্শ রক্তচাপ কত বলো? আদর্শ রক্তচাপ কত? এটা আমি আসলে জানি যে সবাই জানো। ঠিক আছে, এটা আমি সবাই জানো। এই অক্সিজেনযুক্ত রক্ত কেন হবে? এই পালমোনারি ধমনির কথা বলছে, পালমোনারি ধমনী। শুধু ধমনী কি করে? শুধু ধমনী যদি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আমাদের পালমোনারি ধমনী কি করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তোমার যদি এই টপিকটা ক্লিয়ার না হয় খুব দ্রুত তুমি হচ্ছে আমাদের যে কোর্সের ক্লাসটা আছে সেটা দেখে ফেলবে, তোমার জন্য অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, তাহলে 120/80। এখন 120/80 কি? আমাদের এখানে সিস্টোলিক চাপ অথবা হচ্ছে আমাদের সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ এই দুইটা কিন্তু আমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করে রাখতে হবে। সিস্টোলিক চাপ কত? সিস্টোলিক চাপ হচ্ছে 120, ডায়াস্টোলিক চাপ কত? 80। ওকে, মনে থাকে জানো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপরে আসো শ্বসন, এটা কি বলো তো? শ্বসন বা রেসপিরেশন হলো কি? এটা বিএসসি যারা আছো তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা বিএসসি আছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা ডিপ্লোমা আছো তারা তো অবশ্যই পারবা, হ্যাঁ, ইম্পর্টেন্ট। যারা বিএসসি আছো তারা তো অবশ্যই পারবা, বাট এ বাদেও হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা হচ্ছে বিএসসি হিসেবে আছো। বলো, এটা কি কেবল ফুসফুসে গ্যাস বিনিময়, নাকি কেবল প্রশ্বাস নিঃশ্বাস, নাকি খাদ্যের জারণ ও শক্তি উৎপাদন সহ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, নাকি আমাদের রক্তে অক্সিজেন পরিবহন? কোনটা? শ্বসন কি? বলে ফেলো ছোট ভাই ছোট বোনেরা, দ্রুত বলে ফেলো। তোমাদের উত্তরের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ, দ্রুত বলে ফেলো। যারা রক্তে অক্সিজেন পরিবহন করতেছে তাদের সাথে আমি অনেক রাগ করছি, তাদের সাথে কি অনেক রাগ করছি। 120/80, এখন অনেকগুলো উত্তর আছে। ভেরি গুড। যারা রক্তে অক্সিজেন পরিবহন বলছে তাদের সাথে রাগ করছি কেন? রক্ত অক্সিজেন পরিবহন এটা কার কাজ? এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ হিমোগ্লোবিনের সহায়তায়। বাট রেসপিরেশন বা শ্বসন এটা কি? এটা হচ্ছে খাদ্যের জারণ। ঠিক আছে, রক্তে অক্সিজেন পরিবহন এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। রক্তে অক্সিজেন পরিবহন হিমোগ্লোবিন রূপে, অক্সিহিমোগ্লোবিন রূপে, সেটা হচ্ছে আমাদের কি? আমাদের গ্যাসীয় বিনিময়। বাট শ্বসন জিনিসটা কি? শ্বসন জিনিসটা হচ্ছে খাদ্যের জারণ এবং শক্তি উৎপাদন সহ কার্বন ডাই অক্সাইড তৈরি। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, আয় হায়, একজন বলছে কেবল প্রশ্বাস নিঃশ্বাস। না, কেবল প্রশ্বাস নিঃশ্বাস হচ্ছে কি আমাদের শ্বসনতন্ত্রের সম্পূর্ণ কাজ। বাট শ্বসন বা শ্বসন এর সংজ্ঞা যখন তুমি পড়বা তোমার বইয়ে তখন দেখবা খুব সুন্দরভাবে লেখা আছে যে খাদ্যের জারণ এবং শক্তি উৎপাদন সহ উপজাত পদার্থ হিসেবে বা বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলছি? শ্বসন বলছি। ঠিক আছে,
ভেরি গুড, হ্যাঁ সি হবে, একদম সঠিক। তোমরা যারা সি উত্তর করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। এবং এবং এ কারণেই তোমাদেরকে বলি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, কি বলি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়, ঠিক আছে, শ্বসনের গ্যাসীয় বিনিময় অংশ, বাট শ্বসন নিজে হচ্ছে খাদ্যের জারণ এবং এইটা, ওকে। আচ্ছা, এরপর দেখো, শ্বসনের সরল রাসায়নিক সমীকরণে উৎপন্ন শক্তি কোন রূপে থাকে? অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের C6, তারপরে হচ্ছে H12, তারপরে হচ্ছে O6 প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে অক্সিজেন, আমাদের কি হয়, আমাদের হচ্ছে এখান থেকে শক্তি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে কি শক্তি তৈরি করে, ঠিক না? তো এই শক্তিটা আসলে ঠিক কী রূপে থাকে? শক্তিটা কি আমার মাথার রূপে থাকে, নাকি তোমার মাথার রূপে থাকে, নাকি হচ্ছে অন্য কারো মাথার রূপে থাকে, বলো তো? আলহামদুলিল্লাহ, পেরেছি, বাহ, তোমরা তো এই জিনিসটাকে অনেক কিউটভাবে নিয়ে নিছো, আমার এটা ভালো লাগে, বুঝছো? তোমরা যখন হচ্ছে কোনো একটা কথাকে খুব সুন্দরভাবে নিয়ে সেটাকে আবার খুব সুন্দরভাবে রিপ্লাই করো, এটা আসলে একজন শিক্ষক হিসেবে অনেক বড় প্রাপ্তি, ঠিক আছে? আমি তখন থেকে দেখতেছি যে অনেকেই হচ্ছে মানে উত্তরটা পারার পর আমি তখন যে বলছি যে তুমি যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে, এটা তোমরা মেনে চলছো, খুব ভালো। মনে রাখবা আমাদের সব ধরনের শক্তি জৈব মুদ্রা বা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল কয়েন হিসেবেই থাকে, এবং সে হচ্ছে আমাদের এটিপি, ঠিক আছে, এটিপি। এবং তুমি বলতে পারো যে ভাই এখানে তাপ কেন হলো না? তাপ হচ্ছে শক্তির একটা কি, শক্তির একটা প্রকাশ, বাট এটিপি হচ্ছে আমাদের কি সঞ্চিত শক্তিটা, বুঝতে পেরেছো? তাপ, তাপ শক্তিটা কি শক্তির প্রকাশ, আমি মারামারি করতেছি, এটা একটা তাপ শক্তির প্রকাশ, বাট হচ্ছে এটিপিটা আমার সঞ্চিত শক্তি, ঠিক আছে, ওকে। এরপরে আসো, শ্বাসকার্যের সাথে জড়িত নয় কোনটি? এটা আমার খুব মজার একটা প্রশ্ন, বলো শ্বাসকার্যের সাথে জড়িত নয় কোনটি, বলো তো? শ্বাসকার্যের সাথে জড়িত নয় কোনটি, বলো তো? আমি তোমাকে যদি বলি যে শ্বাসকার্য জিনিসটা কি, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। শ্বাসকার্য জিনিসটা কি? আমি শ্বাস গ্রহণ করছি, শ্বাস গ্রহণ করার ফলে সেই মুহূর্তে আমার কি হচ্ছে, সেই বিষয়গুলো বলো। তাহলে শ্বাসকার্যের সাথে জড়িত কোনটি, বলো, সরি, জড়িত নয় কোনটি? ঠিক আছে, আমি জানি না যে প্রশ্নটা কতটা যুক্তিযুক্ত, বাট প্রশ্নটার উত্তর আছে, ঠিক আছে, প্রশ্নটার উত্তর আছে। এবং আমি যদি বলি যে এই প্রশ্নটা তুমি যদি হচ্ছে পারো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি শ্বসনতন্ত্রের সাথে রিলেটেড যারা যারা আছে তাদের সবার সম্পর্কে তোমার ভালো ধারণা আছে। বলে দাও যে শ্বাসকার্যের সাথে বা শ্বসন কার্যের সাথে কোনটি জড়িত নয়, বলো। উপজিহ্বা, আয় হায়, আমি তো তোমাদেরকে একটু আটকানোর জন্য প্রশ্নটা করছিলাম, বাট হচ্ছে সবাই পেরে গিয়েছো, ভেরি গুড। হ্যাঁ, উপজিহ্বা, কেন? কারণ উপজিহ্বা হচ্ছে আমাদের কি কোমল তালুর পেছনের অংশ, কোমল তালুর পেছনের অংশ। আমরা যদি বলি গলবিল, গলবিল তো অবশ্যই। আমরা যদি বলি হচ্ছে আমাদের আলজিহ্বা, এবং এই উপজিহ্বা কেন বলছো? সরি সরি সরি, উপজিহ্বা না, এটা তো আলজিহ্বা হবে, আলজিহ্বা, ঠিক আছে। উপজিহ্বা মানে কি, আমি তো এটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে অ্যাপিগ্লটিস, ঠিক আছে, অ্যাপিগ্লটিস, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাপিগ্লটিস। যারা যারা হচ্ছে এটা বলছো তারা হয়তো বা কাছাকাছি গিয়েছো, বাট মনে রাখবা উপজিহ্বা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যখন খাদ্য গৃহীত হয় তখন কি হয় বলো তো, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীকে বন্ধ করে দেয়, অর্থাৎ এইটা আমাদের শ্বসন কার্যের ক্ষেত্রে তার একটা কোনো না কোনোভাবে কি আছে, কাজ আছে। অর্থাৎ আমরা খাবার খাচ্ছি, সেই মুহূর্তে সে কী করতেছে, সেই মুহূর্তে সে হচ্ছে আমাদের এই খাদ্যনালীকে বন্ধ করে দিচ্ছে, সরি শ্বাসনালীকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমাদের আলজিহ্বার ক্ষেত্রে যদি আসো, আলজিহ্বার কিন্তু হচ্ছে সেভাবে কোনো কাজ নেই। আলজিহ্বা কী করছে? আলজিহ্বা আমাদের পরিপাকে সাহায্য করছে, খাবারটাকে নিচের দিকে নিয়ে যেতে সাহায্য করতেছে, বা খাবারটা গিলতেছি তখন হচ্ছে হেল্প করতেছে। বাট উপজিহ্বা কিন্তু বা অ্যাপিগ্লটিস, এই অ্যাপিগ্লটিস কিন্তু হচ্ছে এখানে আমাদের সাহায্য করছে বা হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো, নাসাপথে বাতাস পরিশোধন এর কি, আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে পরের উত্তরটা করে ফেলো। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম যে এখানে অ্যাপিগ্লটিস এবং হচ্ছে আমাদের উহুলা বা হচ্ছে আলজিহ্বা, এইটা নিয়েই হচ্ছে কিন্তু আমাদের মূল বিষয়, ঠিক না? তো সেই উহুলা এবং হচ্ছে অ্যাপিগ্লটিস এইটা সম্পর্কে যে ধারণা রাখতে পারো তার জন্য কিন্তু হচ্ছে উত্তরটা অনেক বেশি সহজ। না না, এই লাইজু দেখছো, এই কারণেই তোমাদেরকে এই প্রশ্নটা দেওয়া, ঠিক আছে, যে উপজিহ্বা এবং আলজিহ্বা এই দুটার মধ্যে পার্থক্য কি? উপজিহ্বা হচ্ছে আমাদের অ্যাপিগ্লোটিস, আর আলজিহ্বা কি? আলজিহ্বা হচ্ছে আমাদের উহুলা। উহুলা কোথায় থাকে? আমাদের কোমল তালুর উপরের, কোমল তালুর পেছনের অংশে। আর আমাদের উপজিহ্বা অথবা হচ্ছে আমাদের অ্যাপিগ্লোটিস এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের শ্বাসনালীতে ঢাকনা হিসাবে, যখন খাদ্য গ্রহণ করি শ্বাসনালীকে বন্ধ করে দেয়, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এটা বলো, নাসাপথে বাতাস পরিশোধনের প্রধান কারণ। তুমি আমার আমার এই কথাটা শিওর থাকো যে প্রশ্ন যদি আসে এইখান থেকে তোমার এই ধরনের প্রশ্নই আসবে, ঠিক আছে, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। তাহলে নাসাপথে বাতাস পরিশোধনের কারণ কি? এই যে ভেরি গুড, হ্যাঁ, কি সেটা? লোম এবং শ্লেষ্মা,
ঠিক আছে, লোম এবং শ্লেষ্মা। কেন? কারণ হচ্ছে তুমি যদি মানে বাতাসটা গ্রহণ করতেছি, বাতাসটার মধ্যে অনেক ধুলাবালি জীবাণু থাকতে পারে। তো আমার এখানে কি আছে, আমার এখানে হচ্ছে লোম আছে, সেই লোমগুলো কি করে, সেই বাতাসটাকে পরিশোধন করে এবং সেখানে আমার শ্লেষ্মা বা নাকের সর্দি যেটা আছে সেটা হচ্ছে তৈরি করে। তাহলে লোম এবং শ্লেষ্মা। যে হচ্ছে তরুণাস্থি বলছো, তোমার আসলে কনসেপ্টে অনেক ঘাটতি আছে, একটু চেষ্টা করো সেই জায়গাটা পূরণ করার জন্য, ঠিক আছে? এই যে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজনই আসলে এটার উত্তর তরুণাস্থি দিয়েছো। তরুণাস্থি আসলে এটার সাথে কোনো সম্পর্কই নেই। তরুণাস্থি হচ্ছে ভিন্ন একটা জিনিস, এটা অন্য একটা ব্যাপার। বাট আমাদের এই নাসাপথে আমাদের কি আছে, প্রচুর লোম আছে, সেই লোমগুলো হচ্ছে আমার নাকটা মানে বাতাসটাকে বা বায়ুটাকে পরিশোধন করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে দেখো যে ষড়যন্ত্রে অবস্থিত পেশিদ্বয়কে কি বলে। মনে রাখবা বিএসসির জন্য, আমি এই জায়গাটায় হচ্ছে একটু ঝামেলায় আছি, সেটা হচ্ছে বিএসসির জন্য ষড়যন্ত্র বা ভোকাল কর্ড হচ্ছে 6টা, ঠিক আছে? বিএসসির জন্য হচ্ছে ভোকাল কর্ড 6টা। আর যারা হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি আছো তাদের জন্য আমাদের ভোকাল কর্ড হচ্ছে 2টা, ঠিক আছে? এখন আমার এখানে কিছু করার নাই, তোমাদের বইতে লেখা আছে এই অনুযায়ী আর কি, ঠিক আছে? তাহলে ষড়যন্ত্রে অবস্থিত পেশিদ্বয় বা হচ্ছে পেশি ষষ্ঠয়, এদেরকে কি বলা হয় বলো তো? আলহামদুলিল্লাহ পেরেছি, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ট্রাকিয়া না, ট্রাকিয়া কেন হবে? ট্রাকিয়া তো হচ্ছে এইটা, এই যে তুমি ধরলেই বুঝতে পারবা এটা তোমার ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া, ট্রাকিয়ার কথা বাদ দিয়ে দাও, ট্রাকিয়া হচ্ছে শিশের এবং হচ্ছে সেটা তরুণাস্থি নির্মিত। তো আমি যেই কথা বলতেছি, হ্যালো, আমাদের এখানে যে সব শিক্ষার্থী আছে তারা সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে যাক, সবাই হচ্ছে আমাদের সাথে যুক্ত থেকে তার স্বপ্ন পূরণ করুক। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বলার কারণ মানে কিভাবে বলতে পারছি, আমার গলার মধ্যে বা ষড়যন্ত্রের মধ্যে কি আছে, ষড়যন্ত্রের মধ্যে আমার 2টা বা হচ্ছে 6টা ভোকাল কর্ড বা হচ্ছে স্বররজ্জু আছে। তো সেই স্বররজ্জু যখন হচ্ছে কম্পিত হয় তখনই একমাত্র আলহামদুলিল্লাহ আমাদের কি হয়, শব্দ উৎপন্ন হয়। সো এই কারণে সঠিক উত্তর কি, ভোকাল কর্ড, ঠিক আছে? ভোকাল কর্ড। ওকে, আচ্ছা, এরপরে আসো ফুসফুস আবৃত থাকে কোন কোন আবৃত মানে কোনটির মাধ্যমে, এটা তোমরা আশা করি সবাই জানো, তারপরও আমি হচ্ছে একটু বলে রাখি। সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণ, পেরিটোনিয়াম আমাদের হচ্ছে উদর গহ্বরের আবরণ বা আমাদের এই অংশের আবরণ। ডিউরা বলতে আসলে কিছুই হয় না, বাট আমাদের উত্তরটা কি, উত্তরটা হচ্ছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে প্লুরা। এটা নিয়ে আমি বেশি কথা আগাবো না, এটা একটা সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে আসো গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান, এটা একটা 5 স্টার প্রশ্ন, এটা হচ্ছে একটা কি 5 স্টার প্রশ্ন, সুতরাং এখানে আমি একটু সময় নিব। বলো যে আমাদের গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান কোনটি, বলো তো? গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান কোনটি বলো? আমাদের আর মাত্র 26টা স্লাইড আছে। তো 26টা স্লাইড মানে হ্যাঁ 26টা এমসিকিউ আছে। সো 26টা এমসিকিউ সলভ করতে আমাদের সর্বোচ্চ 26 মিনিটই লাগবে। সো এটার জন্য তোমরা আসলে ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তোমরা হচ্ছে একটু মানে কি বলে সামর্থ্যবান হও যে হ্যাঁ আমি হচ্ছে ভাইয়ের সাথে ক্লাসটা কমপ্লিট করবো ইনশাল্লাহ, যত শীতই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, ঠিক আছে? ভেরি গুড। ওকে, পেরিকার্ডিয়াম না, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, সুতরাং তোমাকে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? গ্যাসীয় বিনিময়ের স্থান কোনটা? গ্যাসীয় বিনিময়ের স্থান হচ্ছে, অনেকেই বলছো অ্যালভিওলাই, অনেকেই বলছো অন্যান্য বিষয় প্লুরা, হ্যাঁ রাইট, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, বলো তাহলে গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান কোনটি? আমি এটা ক্লাসের একদম শুরুতে বলে আসছিলাম যে আমাদের কি আছে, আমাদের যে অ্যালভিওলাই আছে বা হচ্ছে আমাদের যে এই যে অ্যালভিওলাইগুলো আছে বা যেগুলোকে আমরা বলি হচ্ছে বায়ুথলি, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে বায়ুথলি। সো এই বায়ুথলি কি করে বলো তো? এই বায়ুথলি হচ্ছে অ্যালভিওলাস হিসেবে কাজ, মানে এই বায়ুথলি হচ্ছে অ্যালভিওলাস, এবং এই অ্যালভিওলাসে কি, এই অ্যালভিওলাস হচ্ছে গ্যাস বিনিময়ের, অর্থাৎ এখানে আমাদের একটা পোর্শন থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, আরেকটা অংশ থেকে আমাদের হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার হচ্ছে সমগ্র দেহে চলে যায়। সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি গ্যাসীয় বিনিময়ের স্থান বা হচ্ছে প্রধান স্থান, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অ্যালভিওলাইয়ের গাত্র পাতলা হওয়ার কারণ কি? দ্রুত বলে ফেলো যে অ্যালভিওলাইয়ের মানে গাত্র পাতলা হওয়ার কারণ কি। এবং মনে রাখবা আমাদের এখানে কিন্তু এই গ্যাসীয় বিনিময়টা ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। গ্যাসীয় বিনিময় ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? তাহলে গ্যাসীয় বিনিময়ের প্রধান স্থান কোনটি? মানে এটা তো অবশ্যই অ্যালভিওলাই, বাট এই গ্যাসীয় বিনিময়টা ঘটে কিভাবে? এই গ্যাসীয় বিনিময়টা ঘটে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যকার ব্যাপনের কারণে। কেন? কারণ তুমি যখন শ্বাস গ্রহণ করতেছো তখন তোমার বুকের মধ্যে অনেক অক্সিজেন গ্যাস, আবার তুমি যখন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে আছে, সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন কম বাট বাহিরে বেশি। সো এই আমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ এখন রক্তের মধ্যে কম বাট আমার এই জায়গাটাতে বেশি, বক্ষ গহ্বরে বেশি। সো এখানে একটা ব্যাপন প্রক্রিয়ার ফলে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা হচ্ছে মানে অক্সিজেন গ্যাসটা আমার কি ওই
কম ঘনত্বের এলাকা বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে অগ্রসর হবে, এবং আমরা সবাই জানি যে এই বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের দিকে অগ্রসর হওয়াকে কি বলা হয়, আমাদের ব্যাপন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, সো এটার উত্তর কি হবে, দ্রুত ব্যাপন। ঠিক আছে, ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্ন হচ্ছে মধ্যচ্ছদা এটা যদি সংকুচিত হয়, মনে রাখবা আমাদের টোটাল দুইটা কি আছে, দুইটা হচ্ছে শ্বাসপেশি আছে। কয়টা শ্বাসপেশি, দুইটা শ্বাসপেশি। কয়টা, দুইটা শ্বাসপেশি। কি কি, সবার প্রথমে যদি আমি বলি, সবার প্রথমে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল পেশি বা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, ইন্টারকোস্টাল পেশি কে, ইন্টারকোস্টাল পেশি হচ্ছে আমাদের যে রিবস আছে না, আমাদের যে এই যে বক্ষপিঞ্জরের রিবস, তো দুইটা রিবসের মাঝখানে যে জায়গাটা আছে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। এবং দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা আমাদের ডায়াফ্রাম। ঠিক আছে, আমাদের ডায়াফ্রাম আমাদের বুক এবং মানে বক্ষ এবং হচ্ছে আমাদের যে পেট, এই দুইটাকে পার্থক্য বা হচ্ছে দুইটার মধ্যে যে অংশটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যচ্ছদা। সো মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়, ঠিক আছে, মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন কি হয়, তখন আমাদের বক্ষগহ্বর আয়তনে বড় হয়। ঠিক আছে, বক্ষগহ্বর কি আয়তনে বড় হয়, এবং আয়তনে বড় হওয়ার ফলে তখন আমরা আসলে প্রশ্বাস গ্রহণ করছি। কথাটা এরকম যে আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি তখন আমাদের মধ্যচ্ছদা সংকুচিত হয়, আমাদের ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, কিন্তু আমাদের বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি, বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি পায় বা হচ্ছে বড় হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোনটি তরুণাস্থিতে অনুপস্থিত কিন্তু অস্থিতে উপস্থিত। এটা খুব ভালো একটা প্রশ্ন। বলো যে নিচের কোনটি তরুণাস্থিতে অনুপস্থিত, অর্থাৎ তরুণাস্থিতে নেই তবে আমাদের অস্থিতে আছে। দ্রুত বলে ফেলো, নিচের কোনটি তরুণাস্থিতে অনুপস্থিত, অর্থাৎ তরুণাস্থিতে নেই বাট হচ্ছে আমাদের অস্থিতে আছে, বলতে পারবা কেউ? বক্ষগহ্বর বড় হয়। ঠিক আছে, যারা যারা বলছো, যারা যারা বলছো ফুসফুস সংকুচিত হয়, ফুসফুস ফুসফুস কখনো সংকুচিত হয় না। সংকুচিত কি হয়, সংকুচিত হয় আমাদের বক্ষগহ্বর এবং আমাদের এই মধ্যচ্ছদা। ঠিক আছে, আমি যখন প্রশ্বাস গ্রহণ করছি বক্ষগহ্বর আয়তনে বৃদ্ধি পাচ্ছে বা প্রসারিত হচ্ছে, আমি যখন ছেড়ে দিচ্ছি তখন আমার কি হচ্ছে, তখন আমার হচ্ছে বক্ষগহ্বর সংকুচিত হচ্ছে। তো ফুসফুস কখনো তোমার সংকোচন প্রসারণ হয় না, বরঞ্চ আমার বক্ষগহ্বর সংকুচিত প্রসারিত হচ্ছে। ঠিক আছে, কাইন্ড অফ ফুসফুসই বলা যায়, বাট এটা আসলে থিওরিটিক্যালি বলা হয় না, এই আর কি। ঠিক আছে, ওকে, এটার উত্তর কি হবে দেখি। না, মাতৃকা তো উভয়েরই আছে, মাতৃকা তো উভয়েরই থাকবে, একজনের যৌগ আর মানে একজনের হচ্ছে কঠিন আর একজনের মানে নরম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে রক্তনালী। তরুণাস্থিতে কোনো কি থাকে না, রক্তনালী থাকে না। তোমাদের কনসেপ্টে অনেক ঝামেলা আছে, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে রক্তনালী। এটা তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবা। আমাদের যে দৃঢ়তা অধ্যায় আছে, দৃঢ়তা, ঠিক আছে, দৃঢ়তা অধ্যায় থেকে এটা হচ্ছে কি আমাদের সম্ভবত অষ্টম বা হচ্ছে নবম অধ্যায়। ঠিক আছে, আমাদের এসএসসি বায়োলজির অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে, রক্তনালী, মাতৃকা উভয়েরই আছে, মাতৃকা কি উভয়েরই আছে। আচ্ছা, এরপরে আসো বহিকঙ্কালের উদাহরণ কোনটি, বহিকঙ্কালের উদাহরণ কোনটি। ঠিক আছে, রক্তনালী, ভেরি গুড। হ্যাঁ, বহিকঙ্কালের উদাহরণ কোনটি, অর্থাৎ কোন অংশটা আমার দেহের বাহিরের অংশ। আমরা আমাদের কঙ্কালকে, আমাদের কঙ্কালতন্ত্রকে টোটাল দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বহিকঙ্কাল, যেটা আমরা হচ্ছে বাহির থেকে দেখতে পাই এবং হচ্ছে বাহির থেকে দৃশ্যমান, আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কাল, যেটা আমাদের দেহের মধ্যে আছে এবং বাহির থেকে দৃশ্যমান নয়। সো বহিকঙ্কালের মধ্যে কোনটা আছে বলো তো? অবশ্যই নখ, অবশ্যই কি নখ। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে করটিকা আমাদের মাথার মধ্যে চামড়ার নিচে, মেরুদণ্ড এটা তো আমরা দেখতে পাই না, বরঞ্চ বাংলাদেশের ক্ষেত্রে তো আরও দেখতে পাই না। হিউমেরাস, হিউমেরাস কি আমাদের এই হাত মানে ঊর্ধ্ববাহু, তার মানে কি এরা সবাই আমাদের অন্তকঙ্কালের উদাহরণ। নখ বা চুল এগুলো কি, এটা হচ্ছে বহিকঙ্কালের উদাহরণ। আচ্ছা, এরপর দেখো অন্তকঙ্কাল গঠিত হয় কিভাবে, অন্তকঙ্কাল গঠিত হয় কি অস্থি এবং তরুণাস্থি দিয়ে, নখ ও চুল দিয়ে, শুধুই তরুণাস্থি দিয়ে, নাকি হচ্ছে লিগামেন্ট দিয়ে বলো তো? আমাদের যে অন্তকঙ্কাল আছে, অর্থাৎ যেই কঙ্কালটা আমরা মূলত 206টা অস্থি দিয়ে, 206টি অস্থি এবং অন্যান্য অন্যান্য কি তরুণাস্থি দিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে আমাদের অন্তকঙ্কাল কিভাবে গঠিত, অস্থি এবং তরুণাস্থি দ্বারা, অস্থি এবং কি তরুণাস্থি দ্বারা। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, অস্থি এবং তরুণাস্থি। ওকে, ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, যে অস্থি কোন পদার্থের জন্য শক্ত, অর্থাৎ অস্থির এমন কোন পদার্থ আছে যেই পদার্থের কারণে অস্থিকে আমরা শক্ত দেখি বা হচ্ছে অস্থিটা শক্ত হয়ে থাকে, বলো তো?
সুইটি ধর তোমার লাইফটা একটু পিছনে আছে, যে কারণে তুমি বুঝতে পারছো না যে তো অন্যরা অনেক আগে চলে গেছে আর কি। তুমি হচ্ছে ওই যে তোমার স্ক্রিনের উপরে ক্লিক করে দেখবা যে লাইভ লেখাটা হচ্ছে তোমার সাদা কালো হয়ে আছে, তুমি লাইভ লেখাটার উপরে ক্লিক করো, দেখবা ওটা লাল হয়ে গেছে এবং তুমি তোমার সঠিক জায়গায় চলে আসছো আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক। নখ ও চুল দিয়ে তোমার অন্তকঙ্কাল গঠিত। অন্তকঙ্কাল মানে হচ্ছে তোমার দেহের অভ্যন্তর, ঠিক আছে? অন্তকঙ্কাল মানে হচ্ছে তোমার দেহের অভ্যন্তর। ওকে, আচ্ছা, তাহলে অস্থি কোন পদার্থের জন্য শক্ত? এটা আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের অস্থি দৃঢ় করার জন্য, অস্থিকে শক্ত সামর্থ্য করার জন্য আমরা ক্যালসিয়াম জাতীয় খাবার খাই। সো অবশ্যই ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আমাদের অস্থির নমনীয়তা কোন অংশের কারণে? ঠিক আছে, এটা মূলত হচ্ছে আমাদের অস্থির যে অংশটা নমনীয়, সেই অংশটা কোন অংশের কারণে হয়ে থাকে? অর্থাৎ অস্থির যতটুকু নমনীয়তা আছে, সেই নমনীয়তা কোন অংশের কারণে হয়ে থাকে বলো তো? ক্যালসিয়াম ফসফেট, ভেরি গুড। তাহলে অস্থির নমনীয়তা এটা কোন কারণে? এটা হচ্ছে আমাদের জৈব পদার্থ বা হচ্ছে কোলাজেনের কারণে। ভেরি গুড, হ্যাঁ, তোমরা হচ্ছে একদম সঠিক উত্তর দিয়েছো যে আমাদের অস্থির যে নমনীয়তা বা ভঙ্গুরতা, এটা কোন কারণে? এটা হচ্ছে তার জৈব পদার্থ বা কোলাজেনের কারণে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো যে অস্থি এবং পেশির সংযোগ স্থির রাখে। এটা জানার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে অস্থি এবং অস্থি, এদের মধ্যকার বন্ধন বা এই দুইটা তোমার হচ্ছে সংযুক্ত থাকে কিসের মাধ্যমে? এই দুটো সংযুক্ত থাকে হচ্ছে কিসের মাধ্যমে? লিগামেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিগামেন্টের মাধ্যমে। অস্থি এবং অস্থির মধ্যে যে সংযোগ আছে সেটা কিসের মাধ্যমে? লিগামেন্টের মাধ্যমে। আর অস্থি এবং পেশির মধ্যে যে সংযোগটা আছে, অস্থি এবং পেশির মধ্যে যে সংযোগটা আছে, এটা কিসের কারণে? এটা হচ্ছে টেন্ডনের কারণে। কিসের কারণে? টেন্ডনের কারণে, ঠিক আছে? এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি, আমাদের কিন্তু একটা এমসিকিউ কমন, ঠিক আছে? অস্থি এবং পেশির সংযোগ তাহলে কিসের কারণে? টেন্ডনের কারণে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো যে করটিকার অস্থিসন্ধি কোন ধরনের? করটিকা মানে কি? করটিকা মানে হচ্ছে মাথার খুলি। করটিকা মানে কি? মাথার খুলি। এবং মাথার খুলিগুলো একটা আরেকটা মানে এখানে যে হাড্ডিগুলো আছে, এখানে টোটাল কয় ধরনের? করটিকা বলছে না, এখানে টোটাল 6 ধরনের 8টা অস্থি আছে। 6 ধরনের 8টি অস্থি। এবং এদের মধ্যে কি আছে বলো তো? এদের মধ্যে যে কানেকশনটা আছে সেটা হচ্ছে সুচার, মানে এরা সুচার দ্বারা পরস্পর কানেক্টেড থাকে। কি দ্বারা? সুচার। ওকে, এটা মনে রাখবা। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের নিশ্চল, এটা আসলে কখনোই নড়বে না, ঠিক আছে? এটা কি? এটা কখনোই হচ্ছে নড়বে না, বুঝতে পেরেছো? এটা কি? কখনোই নড়বে না। তার মানে কি? এই তোমার করটিকা সচল কেমনে হইলো? করটিকা তোমার মাথা কি এটা এরকম দিলে নড়ে? নড়ে না। তোমার মাথা এটা এখানে সেট করা, ঠিক আছে? এটা কি? সেট করা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিশ্চল। ঈষৎ সচল তুমি কি বলবো বলো তো? এটা হচ্ছে মেরুদণ্ডের হার। ঈষৎ সচল কোনটা বলবা? মেরুদণ্ডের হার, ঠিক আছে? ঈষৎ সচল কোনটা? মেরুদণ্ডের হার বা হচ্ছে মেরুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, বা হচ্ছে কশেরুকার ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ঠিক আছে। ঈষৎ সচল না, ঠিক আছে? ঈষৎ সচল না কেন তো? তুমি হচ্ছে একটু ভেবে বলো। একজন উত্তর করছে এই কারণে বাকিরা করো না। এখানে কি? তোমার করটিকা কখনোই নড়া সম্ভব না। তোমার করটিকা এখানেই সেট থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি উল্টাপাল্টা বাইক চালায় তোমার মাথাটাকে মানে ঝামেলায় ফেলে দিবা, ঠিক আছে? উল্টোপাল্টা বাইক চালাবা না, চেষ্টা করবা সবসময় ভালোভাবে বাইক চালানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের কনুই বাঁকা করার জন্য কোন পেশি সংকুচিত হয়? ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে বাইসেপস বলি, এটাকে আমরা ট্রাইসেপস বলি। এখন তোমরা আমাকে বলো যে কনুই বাঁকা করার জন্য কোন পেশিটা সংকুচিত হয়? অর্থাৎ তুমি যখন এরকম করো তখন তোমার এটা তুমি হচ্ছে কনুইটা হচ্ছে তোমার বাঁকা করলা, তো এই মুহূর্তে তোমার কি সংকুচিত হয়েছে? বাইসেপস নাকি ট্রাইসেপস? বলো। বাইসেপস নাকি হচ্ছে ট্রাইসেপস? বাইসেপস, ভেরি গুড। আমাদের কোনোই বাঁকা করার সময় সংকুচিত হয় কোনটা? সংকুচিত হয় হচ্ছে বাইসেপস। এবং যখন আমরা হচ্ছে এটাকে মানে
তোমার হচ্ছে আবার শিথিল করি তখন আমাদের কি হয়, তখন আমাদের এই বাইসেপসটা প্রসারিত হয়। তাহলে কোনোই বাঁকা করার সময় আমাদের ট্রাইসেপস সংকুচিত হয়। ট্রাইসেপস কি, ট্রাইসেপস সংকুচিত হয়, আর এই কি বলি, কোনোই সংকুচিত করার সময় আমাদের বাইসেপস সংকুচিত হয়, আর আমাদের ট্রাইসেপস কি, ট্রাইসেপস হচ্ছে প্রসারিত হয়। ট্রাইসেপস কি, প্রসারিত হয়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো, নিচের কোনটি অস্থি নয় বলো তো? নিচের কোনটি অস্থি নয়, অর্থাৎ এখানে এমন একটা জিনিস আছে যেটা কারো মাতৃকা এবং যেটার কালার হালকা নীল, যেটার রং কি, হালকা নীল, বলো তো কোনটা? পেরেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা উত্তরটা করতে পেরেছো। এবং এটা আসলে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা আসলে অন্যান্যদের সাথে কিভাবে আগে আগে উত্তর করতে পারছো, কিভাবে সঠিক উত্তরটা যাচাই করতে পারছো, ঠিক না? আমরা লিমার জন্য অনেক অনেক দোয়া করি, লিমা যেহেতু অনেক জ্বর নিয়ে ক্লাস করেছে। ও আচ্ছা, আমাদের কিন্তু তামিম ভাইয়ের অনেক জ্বর এবং তার ডেঙ্গু পজিটিভ, সো আমরা হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করব যেন হচ্ছে ভাই দ্রুত সহজ মানে সুস্থ হয়ে যায়। ঠিক আছে, তামিম ভাইয়ের জন্য আমরা হচ্ছে দোয়া করব। ঠিক আছে, সবাই একটু খাস দিলে আমরা দোয়া করব যেন হচ্ছে ভাই সুস্থ হয়ে যায়। ঠিক আছে, ভাইয়ের সুস্থতা কামনা করি। তোমরা হচ্ছে আমি লিখতে লিখতে তোমরা হচ্ছে একটু দোয়া করে ফেলো। ঠিক আছে, আল্লাহ, লক্ষ্য করো তুমি যখন বলছো রেডিয়াস, রেডিয়াস আনলা, এটা তো তোমার হাতের এখানেই আছে, দেখো এই বাহিরের অংশটা হচ্ছে রেডিয়াস আর মধ্যেটা হচ্ছে আনলা। তার মানে রেডিয়াস আনলা তো অবশ্যই অস্থি, বাট কন্ড্রিন এই লোক আমাদের হচ্ছে কি না, এই লোক হচ্ছে আমাদের অস্থি না, বরঞ্চ এটা হচ্ছে আমাদের তরুণাস্থির মাতৃকা। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের তরুণাস্থির মাতৃকা। ঠিক আছে, সো তরুণাস্থির মাতৃকা হওয়ার কারণে এটাকে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে হালকা নীল রঙের তো অবশ্যই, তবে এটা কোনো অস্থি না। ঠিক আছে, এটা কি কোনো অস্থি না। ওকে, ঠিক আছে, ওকে। এরপরে আসো পরবর্তী প্রশ্ন, রেচনতন্ত্রের প্রধান কাজ কি? এটা আমি তোমাদেরকে প্রেশার দিব না, কারণ হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে রেচনতন্ত্রের মূল কাজই হচ্ছে আমাদের দেহ থেকে বর্জ্য নিষ্কাশন করা। কি করা? বর্জ্য নিষ্কাশন করা। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? দেহের ক্ষতিকর বর্জ্য অপসারণ করা। আচ্ছা, এরপর যদি বলি যে একটি নেফ্রনের প্রধান অংশ কোনটি, অর্থাৎ নেফ্রন যেটাকে আমরা বলছি বৃক্কের কার্যকরী একক, এটার প্রধান কাজ কি বলো তো? বলো, একটু দেখা যাক এটা সঠিক উত্তর কি হয়। বি, বি কোনটার বি বলতেছে আমি বুঝতেছি না, যাই হোক সমস্যা নাই। গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল, ভেরি গুড, রাইট। একটি নেফ্রনের প্রধান অংশ হচ্ছে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। একটি নেফ্রনের প্রধান অংশ কি? গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, হ্যাঁ, যার বর্ণ হালকা নীল, ভেরি গুড। ওকে, এরপর দেখো নেফ্রনের কোন অংশ রক্ত থেকে প্রাথমিক ছাঁকনি হয় বা হচ্ছে প্রাথমিক ছাকন হয়? এটা হবে প্রাথমিকভাবে ছাকন হয়, অর্থাৎ মানে ছেকে ছেকে যায় আর কি। ঠিক আছে, এটা কোনটা হবে বলো তো? এর উত্তর কি হবে? নেফ্রনের কোন অংশে রক্ত থেকে প্রাথমিক যে ছাকন, সেই ছাকনটা সংঘটিত হয়? দ্রুত বলে ফেলো। আমাদের একদম সঠিক একটা মানে সহজ একটা উত্তর, এবং আমরা মাত্রই হচ্ছে এটার উত্তরটা কাছাকাছি করে আসছি, সুতরাং আমি জানি এটা তোমরা হচ্ছে পারবা। গ্লোমেরুলাস, রাইট। তাহলে নেফ্রনের কোন অংশে রক্ত থেকে প্রাথমিক ছাকন হয়? সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো, মূত্রের প্রধান উপাদান কোনটি? এইটা তোমরা অনেকেই পারবা না আমি জানি। মূত্রের প্রধান উপাদান কোনটি বলো তো? মূত্রের প্রধান উপাদান কোনটি? আমি জানি এটা তোমরা অনেকেই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা না, তবে আমি জানাই যে মূত্রের প্রধান উপাদান এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, এবং যেই জিনিসটা আমরা পান না করলে বা যে জিনিসটা আমরা যদি হচ্ছে আমাদের না থাকে বা হচ্ছে যে জিনিসটা আমরা
গ্রহণ না করলে মূলত মূত্র সৃষ্টি হবে না, সেই জিনিসটাই হচ্ছে আমাদের মূত্রের প্রধান উপাদান। দেখা যায় এটার উত্তর কে কে করতে পারে? পানি, একদম রাইট। ঠিক আছে, তাহলে মূত্রের প্রধান উপাদান কি? মূত্রের প্রধান উপাদান হচ্ছে আমাদের পানি। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো। কোন খাদ্য মূত্রকে অম্লীয় বা হচ্ছে অ্যাসিডিক করে? কোন খাদ্য মূত্রকে অম্লীয় বা হচ্ছে অ্যাসিডিক করে? বলো, কোন খাদ্য মূত্রকে অম্লীয় বা হচ্ছে অ্যাসিডিক করে? প্রোটিন বা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য নাকি? রাইট, আমাদের আমিষ জাতীয় খাদ্য মূত্রকে অম্লীয় বা হচ্ছে অ্যাসিডিক করে দেয়। ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো যে হেনরি লুপের মূল কাজ কি? অর্থাৎ আমাদের একটা হেনরি লুপ আছে নেফ্রনে, সেই হেনরি লুপটা হচ্ছে ইউ শেপড। কি শেপড? ইউ শেপড। সো সেই ইউ শেপড হেনরি লুপের মূল কাজটা কি আমরা হচ্ছে একটু জানতে চাচ্ছি। বলো, হেনরি লুপের মূল কাজ কি? এটা কি ইউরিয়া তৈরি করে, নাকি মূত্র সংরক্ষণ করে, নাকি রক্তকে ছেঁকে ফেলে, নাকি পানি এবং লবণ শোষণ করে? আমিষ জাতীয় খাদ্য। ভেরি গুড। তাহলে হেনরি লুপের মূল কাজ কি? হেনরি লুপের মূল কাজ হচ্ছে পানি এবং লবণ শোষণ। ঠিক আছে, পানি এবং কি লবণ শোষণ। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো। রেচনতন্ত্র কোন লবণের ভারসাম্য বজায় রাখে? ঠিক আছে, রেচনতন্ত্র কোন লবণের ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ কোন ধরনের লবণ আয়নের বা হচ্ছে লবণের ভারসাম্য বজায় রাখে? ঠিক আছে, না ইউরিয়া তৈরি করে কি? ইউরিয়া তৈরি করে তো আমাদের যকৃৎ, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। ঠিক আছে, বাট ওর কাজ হচ্ছে শোষণ করা। ঠিক আছে, মনে রাখবা আমাদের যত প্রকার তৈরি বা হচ্ছে যত প্রকার এরকম সিনথেসিস, এই সিনথেসিস জাতীয় যা কিছু জিজ্ঞেস করুক না কেন, তুমি বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাবা হচ্ছে যকৃৎ। ঠিক আছে, ইউরিয়া তৈরি না, ইউরিয়া তৈরি হচ্ছে আমাদের বৃক্কের কাজ না। মনে রাখবা ইউরিয়া কিন্তু বৃক্ক কাজ মানে তৈরি করে না। ইউরিয়া কে তৈরি করে? ইউরিয়া তৈরি করে কিন্তু হচ্ছে আমাদের যকৃৎ। ঠিক আছে, রেচনতন্ত্র বা হচ্ছে আমাদের এই তন্ত্রটা আসলে কোন ধরনের লবণের ভারসাম্য বজায় রাখে, এবং সেটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড, বা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, রাইট, একদম ভেরি গুড। তাহলে রেচনতন্ত্র কোন লবণের ভারসাম্য বজায় রাখে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। মূত্র হালকা হলুদ রঙের জন্য কোনটি দায়ী? ঠিক আছে, এটা আমাকে একটু বলো যে কোনটা হচ্ছে এটার জন্য দায়ী। মনে রাখবা ইউরিনের কারণে এটাতে হালকা একটা ঝাঁজ থাকে। মূত্রের যে ঝাঁজটা আছে, সেই হালকা ঝাঁজটা কার কারণে? ইউরিনেট নামক একটা কেমিক্যাল বা হচ্ছে একটা কেমিক্যালের কারণে, মানে রাসায়নিকের কারণে এটাতে ঝাঁজ হয়। ঠিক আছে, হালকা ঝাঁজ থাকে। তবে হালকা হলুদ হয় কোন কারণে? এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের ইউরোক্রোম। এবং এই ক্রোম দ্বারা আসলে কি বোঝায়? এই ক্রোম দ্বারাই বোঝায় হচ্ছে কালার। ঠিক আছে, এই ক্রোম দ্বারাই কি বোঝায়? এই ক্রোম দ্বারাই বোঝায় হচ্ছে কালার বা বর্ণ। ওকে, তার মানে কি ইউরোক্রোম এইটার কারণেই মূলত আমাদের মূত্র কি হয়? হালকা হলুদ হয়ে থাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এরপর দেখো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? এইটা নিয়ে আমরা হচ্ছে তখন কথা বলছিলাম যে গুরু মস্তিষ্ক, নিচের কোনটি হচ্ছে গুরু মস্তিষ্ক? ঠিক আছে, এটা কি প্রোসেনসেফালন, নাকি এটা মেসেনসেফালন, নাকি হচ্ছে এটা রমভেনসেফালন? বলো দ্রুত। মস্তিষ্কের কোনটি সবচেয়ে বড় অংশ? এটা কি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, নাকি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক? ইউরোক্রোম, রাইট, একদম ভেরি গুড। আরও মস্তিষ্ক না, মানে তুমি বুঝাইতে চেয়েছো সম্ভবত অগ্র মস্তিষ্ক। রাইট, অগ্র মস্তিষ্ক, হ্যাঁ। সবচেয়ে বড় অংশ কোনটি? অগ্র মস্তিষ্ক।
রাইট, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এটা কি হবে? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? অগ্র মস্তিষ্ক, প্রোসেনসেফালন, গুরু মস্তিষ্ক, সেরিব্রাম, যেটাই তুমি বলো সেটাই সঠিক উত্তর হিসেবে গৃহীত হবে। আচ্ছা, এরপর দেখো সেরিব্রামের ডান হেমিস্ফিয়ার, সেরিব্রামের যে দুইটা হেমিস্ফিয়ার আছে সেই দুইটা হেমিস্ফিয়ারের মধ্যে যেটা ডান হেমিস্ফিয়ার সেটা দেহের কোন অংশ নিয়ন্ত্রণ করে? এবং এইটার সাথে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাতে চাই, তোমরা হয়তো বা ফেসবুকে শিখেছো, আমিও ফেসবুক থেকে শিখেছি। এটা হচ্ছে তোমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠো, আমরা সাধারণত কি করি? ডান হাতে, মানে ঘুম আমাদের চলে যাচ্ছে না, আমাদের হচ্ছে ঘুম এই মুহূর্তে হচ্ছে মানে খুব বেশি পরিমাণে আমাদের ঘুম চলে আসছে, আমরা উঠতে চাচ্ছি না, বাট সেই মুহূর্তে তোমাকে উঠতে হবে। তখন তুমি কি করবা? তুমি ডান হাতে ব্রাশ না করে বাম হাতে ব্রাশ করবা। সো বাম হাতে ব্রাশ করলে তখন আমাদের যে যেই সেন্টারটা উদ্দীপিত হওয়ার কথা সেই সেন্টারের বদলে অন্য সেন্টারটা উদ্দীপ্ত হয়ে আমাদের মস্তিষ্ককে জাগিয়ে তোলে যে আয় হায় কী হলো, আমাদের স্বাভাবিক যে কার্যক্রম আছে তার থেকে ব্যতিক্রম কেন হচ্ছে। ঠিক আছে, সো আমাদের যে সেরিব্রামের ডান হেমিস্ফিয়ার আছে সেটা আমাদের বাম অংশ কি করে? বাম অংশকে নিয়ন্ত্রণ করে। ঠিক সেমভাবে আমাদের বাম হেমিস্ফিয়ার কি করে? আমাদের ডান হেমিস্ফিয়ারকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে আমি যখন বাম হাত দিয়ে কাজ করব তখন আমাদের মস্তিষ্কের ডান হেমিস্ফিয়ার জেগে যাবে বা উদ্দীপ্ত হবে। তার মানে কি একসাথে দুইটা উদ্দীপ্ত হয়ে গেল, তখন আমাদের মানে ঘুমটা তাড়াতাড়ি কেটে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, সেরেব্রামের বাইরের ধূসর স্তরকে কি বলে? ধূসর কথাটা শুনেই তুমি বুঝতে পারছো যে এই স্তরটাকে আসলে ঠিক কি বলা উচিত, কিন্তু মনে রাখবে এটা কিন্তু বাহিরের, সেরিব্রামের বাহিরের। সেরিব্রামের বাহিরের ধূসর স্তরকে কি বলা হয় বলো? সেরিব্রামের বাহিরের ধূসর স্তরকে কি বলা হয়? বলে ফেলো সবাই। এটা তো নামের মধ্যেই আছে, গ্রে ম্যাটার। এটা নামের মধ্যেই কি আছে? গ্রে ম্যাটার। ঠিক আছে, তাহলে বাহিরের ধূসর অংশকে কি বলা হয়? গ্রে ম্যাটার। নামের মধ্যেই ধূসর আছে তো অবভিয়াসলি কি হবে? গ্রে ম্যাটার। আচ্ছা, এরপর দেখো সেরিব্লামের কাজ কোনটি? সেরিব্লামের কাজ কোনটি বলো তো? এটা কি পেশির টান, দেহের ভারসাম্য রক্ষা করে, নাকি হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে, রক্ত উৎপাদন করে, নাকি হচ্ছে মূত্র সংশ্লেষ করে? আমার তো মনে হয় না যে তোমাদের মাথায় শেষের দুইটা উত্তর হিসেবে আসবে। ঠিক আছে, শেষের দুইটা উত্তর হিসেবে আসবে, আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? হোয়াইট ম্যাটার না, কেন নামের মধ্যে তুমি দেখতে পাচ্ছ গ্রে ম্যাটার। ঠিক আছে, রাইট। পেশির টান এবং দেহের ভারসাম্য রক্ষা। তাহলে সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হচ্ছে পেশির টান এবং দেহের ভারসাম্য রক্ষা। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এরপরে আসো যে মেডুলা অবলংটার কাজ কোনটি? মেডুলা অবলংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, তো সেই কাজটা তোমরা হচ্ছে একটু দ্রুত বলে ফেলো। সেটা হচ্ছে আমাদের কি মেডুলা অবলংটা? মেডুলা অবলংটা কিন্তু হচ্ছে আমাদের মানে শ্বাস প্রশ্বাস কেন্দ্র হিসেবেও কাজ করে। তো শ্বাস প্রশ্বাস কেন্দ্র আমাদের এখানে কে আছে বলো তো? শ্বাস প্রশ্বাস কেন্দ্র হিসাবে আমাদের এখানে কে আছে বলো তো? শীত চলে গেল নাকি? তোমাদের কি মনে হয় যে শীত কি আর আছে নাকি হচ্ছে চলে গেছে? আমার তো মনে হয় চলে গেছে, কেননা আমার এখন অবশ্য ক্লাস নেওয়ার সময় বেশ ভালো পরিমাণে শক্তি ক্ষয় হয়, যে কারণে হচ্ছে ঘামায় প্রচুর। তখন আসলে ফিল হয় যে না, আমাদের মানে চলে গেছে। ঠিক আছে, প্রায় হচ্ছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়ানো, মাঝে মাঝে একটু বসছি, বাট হচ্ছে পা তো ব্যথা করেই তো। একই সাথে হচ্ছে মানে শীতও চলে গিয়ে গরমও লাগতেছে, তো দুইটা মিলে মনে হচ্ছে যে শীত চলে গেছে। ঠিক আছে, রাইট। হৃৎপিণ্ড, ফুসফুস এবং কি ফুসফুস ও স্বয়ংক্রিয় কাজ নিয়ন্ত্রণ করে কে? আমাদের মিডল অবলংটা। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন, মানে সর্বশেষ সেকেন্ড প্রশ্ন, এটা হচ্ছে ডেনড্রাইটের কাজ কি? আমাদের নিউরনের যে দুইটা অংশ আছে, কোষদেহ এবং প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশের নাম হচ্ছে ডেনড্রাইট। সো সেই ডেনড্রাইট এর কাজ কি? ডেনড্রাইটের কাজ কি? দ্রুত বলে ফেলো। ডেনড্রাইটের কাজ কি? অন্য নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ, নাকি উদ্দীপনা প্রেরণ, নাকি মায়োলিন আবরণ তৈরি করা, নাকি হচ্ছে নিউরন সংযোগ করা? বলো তো। বলে ফেলো ডেনড্রাইটের কাজ কি? ডেনড্রাইটের কাজ কি? ঠিক আছে, ডেনড্রাইটের কাজ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও মাই গড, আরও দুইটা আছে। আচ্ছা, বলো কি হবে এটা? রাইট, অন্য নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে অন্য নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে। এবং একই সাথে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের যে সিনাপস আছে সেই সিনাপস হচ্ছে উদ্দীপনা অন্য নিউরনে প্রেরণ করে। সো দুইটা জিনিস একসাথে তোমাকে উত্তর করতেই হবে, এ কারণে আমি তোমাকে একসাথে উত্তরটা রাখছি। তাহলে আমাদের ডেনড্রাইট কি করে? উদ্দীপনাটাকে গ্রহণ করে। আর সিনাপস কি করে? সিনাপস যেহেতু হচ্ছে দুইটার মাঝখানে, তার মানে সে হচ্ছে একটা থেকে আরেকটাতে প্রেরণ করতে সহায়তা করে। তাহলে সিনাপসের কাজ কোনটি? সিনাপসের কাজ কোনটি? দুইটা
তোমার হচ্ছে নিউরনের যে সংযোগ, সেই সংযোগকে বলা হয় হচ্ছে সিনাপস, এবং সেই সিনাপসের কাজ হচ্ছে একটা উদ্দীপনা অন্য নিউরনে প্রেরণ করা, ঠিক আছে। এবং সর্বশেষ প্রশ্ন যেটা আমরা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে প্রতিবর্তী ক্রিয়া বা আমাদের যে রিফ্লেক্স আছে, সেই রিফ্লেক্স ক্রিয়া এটা আসলে কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা কি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, নাকি মেরুরজ্জ, নাকি হচ্ছে কি আমাদের সেরিব্রাম দ্বারা অথবা কর্টেক্স দ্বারা? বলো কোনটা? এগুলো এত দ্রুত যায় যে আসলে কমেন্টগুলো দেখা যায় না, কি যেন কি বললাম আমি দেখতে পারলাম না। আমাদের রায়হান সবুজ ভাই, সে কিন্তু তোমাদেরকে অনেক কষ্ট করে এবং তোমাদের জন্য অনেক ধরনের জিনিসপত্র দিয়ে রাখে। আমরা রায়হান সবুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ক্লাসের মাধ্যমে। এবং তোমরা যারা, ঠিক আছে, তাহলে প্রতিবর্তী ক্রিয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর কি? মস্তিষ্ক না, মেরুরজ্জু, স্পাইনাল কর্ড, ঠিক আছে। এটা কি হবে? এটা হচ্ছে স্পাইনাল কর্ড। প্রতিবর্তী ক্রিয়া এটা নিয়ন্ত্রিত হয় মেরুরজ্জু দ্বারা। তোমাদের কনসেপ্ট অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে, এবং কনসেপ্ট তুমি যদি হচ্ছে খেয়াল রাখতে পারো তাহলে তুমি আমাদের যে হোম মডেল টেস্ট আছে সেই হোম মডেল টেস্ট কিন্তু অনেক সহজে সলভ করতে পারবা। তোমার কাছে মনে হতে পারে যে এত এত প্রশ্ন, আমি তো হচ্ছে অনেকগুলো সলভ করে ফেলেছি। এই প্রশ্নই সলভ শেষ না, তোমার কাছে আরও অনেক প্রশ্ন যাবে। তুমি যদি হচ্ছে আমাদের সাথে শিওর সাকসেস কোর্সে ভর্তি হও, তুমি এটা পাবা, এবং একই সাথে তুমি এটাও পাবা যেটা তুমি হচ্ছে আমার সাথে যেমন সলভ করেছো, তোমার বাসায় বসেই তুমি এওএমআর যে বইটা আছে এটা দিয়ে সলভ করতে পারবে। এবং সর্বশেষ আমাদের যে হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকের কথা আর নাই বলি। তোমাদের অসংখ্যবার আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক বিভিন্নভাবে তোমাদের কাছে পৌঁছে গিয়েছি যে প্রশ্ন ব্যাংক জিনিসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন ব্যাংক আসলে তোমাকে ঠিক কীভাবে সহায়তা করে। এছাড়া তোমরা যারা আমাদের এই মুহূর্তে শিওর সাকসেস কোর্সে ভর্তি হওয়া, তারা তো এই সুন্দর ডায়েরিটা পেয়ে যাবে। জানো তো না, ডায়েরি না, অনেক প্রিমিয়াম একটা ডায়েরি, এবং এখানে তুমি লিখবা তোমার নাম, তারপরে হচ্ছে তোমার ইটি, এবং এখানে কিন্তু ক্যালেন্ডারও আছে। অর্থাৎ ক্যালেন্ডার এবার তোমাদের আলাদা না দেওয়া হলেও তোমাদের কিন্তু হচ্ছে এখানে কি যে ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের পিডিএফ ক্লাসের মানে ফ্রি ক্লাসের পিডিএফ কোথায় দেওয়া হয়? ফ্রি ক্লাসের পিডিএফ তোমরা হচ্ছে বিব্রেইনার অ্যাপে পেয়ে যাবা, এবং এজন্য তোমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, বেস্ট অফ লাক। আমি তোমাদের থেকে প্রত্যেকের থেকে হচ্ছে একটা নোট, যে নোটটা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ আমাদের যেই বিব্রেইনার নার্সিং আছে সেই বিব্রেইনার নার্সিংয়ে তোমরা হচ্ছে অবশ্যই পোস্ট করবা। এটা আমার হচ্ছে এই ক্লাসের রিওয়ার্ড, এবং এই ক্লাসের রিওয়ার্ড আমি তোমাদের থেকে নিতে চাই। যদি তোমরা হচ্ছে ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে জানাবা, এবং সেখানে ছোট্ট একটু নোট লিখে দেবা যে হ্যাঁ ভাইয়া ক্লাসটা নিয়েছে, ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ঠিক আছে। এবং সবাই আমরা হচ্ছে মনে রাখবা যে তোমাদের কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের লাইভ ক্লাস চলছে, আগামীকালকে আমাদের একটা লাইভ ক্লাস আছে। সো এই আগামীকালকে লাইভ ক্লাস পর্যন্ত কিন্তু তোমাদের জন্য বিশেষ একটা কিন্তু হচ্ছে অফার আছে শিওর সাকসেস কোর্সে ভর্তি হওয়ার জন্য। সুতরাং তোমরা যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। এবং আগামীকালকেও কিন্তু তোমাদের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে মানববিজ্ঞানাবলী, নতুন একদম ব্র্যান্ড নিউ, যেটা হচ্ছে তোমাদের মানে অন্যদের থেকে এগিয়ে থাকতে অনেক সহায়তা করবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ইবুকটা ফিল আপ করোনি মানে ইবুকের জন্য, তারা দ্রুত ফিল আপ করে দিবে এবং অন্যদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।